আচ্ছা, আমরা মনে হয় এটাতে ছিলাম ফেজ শিফট, যে কি এটাতে ছিলাম পিএসকে। আমরা গতদিন যেটা আলোচনা করছিলাম যে ফেজটা হচ্ছে শিফট হয়ে যাবে, মানে সাইন ওয়েভটা যেদিকে যাওয়ার কথা, যদি উপর থেকে নিচে যাওয়ার কথা থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা আজকে দেখবো। তবে এখানে ফেজ শিফট বলতে এখানে বিপিএসকে এবং হচ্ছে কিউপিএসকে কোয়াড্রেচার ফেজ শিফট। ফেজ শিফট বলতে এটা আসলে একটা অ্যাঙ্গেলে কনসিডার করা হয় সবসময়। যেমন কালকে একজন বলতেছিলেন স্যার এখানে ডিগ্রি কেন আছে। যেমন এখানে হচ্ছে কি, যেমন ওয়েভ গুলা থাকে সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ, এগুলো যদি ফেজ শিফট হয়, যেমন আমরা যখন সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ ড্র করি, আমরা জানি যে সাইন ওয়েভ এবং কোসাইন ওয়েভের মধ্যে একটা ফেজ শিফট আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যখনই হচ্ছে ফেজ শিফট কনসিডার করা হয় তখন সেটা হচ্ছে ডিগ্রিতে নর্মালি কনসিডার করা হয়, এই জন্য হচ্ছে এখানে ডিগ্রি কনসিডার করা হয়েছে। যেমন এখানে লেখা আছে ইন দিস টেকনিক দ্য সাইন ওয়েভ ক্যারিয়ার টেক্স টু ফেজ। টু ফেজ বলতে এখানে বাইনারি, সেই জন্য হচ্ছে দুইটা ফেজ। আর এখানে যখন কোয়াড্রেচার বলে তখন হচ্ছে চারটা ফেজ। তাহলে আমাদের ডিগ্রি হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। তাহলে ফেজ যদি হয় দুইটা, তাহলে হচ্ছে ভাগ যদি করি আমরা 2 দিয়ে, তাহলে 180 ডিগ্রি হয়। তাহলে একটা হচ্ছে 0, একটা হচ্ছে 180, বা 180 পরে যদি আমরা 360-এ যাই সেটাকে শূন্যই বলা হয়। আর যদি কোয়াড্রেচারটা কনসিডার করি, তাহলে হচ্ছে চারটা ভাগ হয়ে যাবে। চারটা ভাগ যদি হয়, তাহলে 0 থেকে যদি 360 এটাকে 4 ভাগে ভাগ করি, তাহলে হবে 0, তারপর হচ্ছে 90, 180, 270। মানে এখানে 90 ডিগ্রি করে এটা ইনক্রিজ করলেই হবে। যেমন 0 থেকে 90 ডিগ্রি ডিফারেন্স, আবার 180 থেকে 90 ডিগ্রি ডিফারেন্স, 270 থেকে 180 90 ডিগ্রি ডিফারেন্স, তারপরে 270-এর পরে যেটা আসবে সেটাকে 360 অথবা 0 ডিগ্রি, যে কোনো একটা বললেই হবে। তার মানে মেইন কথা যেটা, যে ফেজ শিফট বলতে এখানে অ্যাঙ্গেলে শিফটটা হবে, যে কোনো একটা অ্যাঙ্গেলে। যদি আমরা কনসিডার করি বাইনারি, তাহলে হচ্ছে ফেজ থাকবে দুইটা, মানে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব 360 ডিগ্রিকে। আর যখন বলবে কোয়াড্রেচার, তখন ওইটা ফেজ শিফট এবং এটা একটা ডিগ্রি 0 থেকে 360 পর্যন্ত। কোয়াড্রেচার যখন বলবে তখন আমরা এটাকে চারটা ভাগে ভাগ করব, যেমন এখানে লেখা আছে 4 ফেজ। তার মানে এটা হচ্ছে চারটা ফেজে ভাগ করব। তাহলে 360-কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে একটা 90 ডিগ্রি করে পড়ে, প্রত্যেকটা 90 ডিগ্রি। আবার বাইনারি যখন হয়, 360-কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা 180 ডিগ্রি করে হয়। এটাই হচ্ছে এখানে কনসেপ্ট। না বুঝতে পারলে কোশ্চেন করবেন। স্যার ওই বাইনারি শিফটের ক্ষেত্রে ওই যে সাইন ওয়েভ, তো এটা তো অ্যানালগ অ্যানালগ সিগন্যালে চলে গেল না, তাহলে বাইনারি হলো কিভাবে? এটা তো আসবে হচ্ছে সামনে, এই যে ফিগারটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে কনসিডার করা হয় হচ্ছে বাইনারি সিকোয়েন্সের সাপেক্ষে। বাইনারি এই কারণেই হবে কারণ বাইনারি সিকোয়েন্সের সাপেক্ষে আমরা কনসিডার করি। আর অ্যানালগ যদি হতো, তাহলে এটা হতো আমাদের মেসেজ সিগন্যাল বা ক্যারিয়ার সিগন্যালের সাপেক্ষে। অ্যানালগ সিগন্যাল এটা কি ছিল, বাইনারি ছিল, এখানে একটা সাইন ওয়েভ ছিল। অ্যানালগ অ্যানালগ যখন আমরা কমিউনিকেশন করছি, কিন্তু যখন হচ্ছে আমরা বাইনারি সাপেক্ষে কনসিডার করব আউটপুট ওয়েবটা, তখন সেটাকে বলবো আমরা ডিজিটাল কমিউনিকেশন। যেমন এফএসকে এর ক্ষেত্রে যেটা দেখছি বা এসকে এর ক্ষেত্রে যেটা দেখছি, সবসময় কি বাইনারি সিকোয়েন্সের সাপেক্ষে আমরা একটা আউটপুট পাইছি। তার মানে যখনই কনসিডার করব বাইনারি সিকোয়েন্সের সাপেক্ষে, 0-1-এর সাপেক্ষে, তখন সেই কমিউনিকেশনকে বলবো হচ্ছে আমরা ডিজিটাল কমিউনিকেশন। আর আমরা যখন এমপ্লিটিউড মডুলেশন করছি, তখন কিন্তু আমাদের এগুলো মেসেজ সিগন্যাল ছিল এবং সবগুলাই কিন্তু সাইন ওয়েভ ছিল। যে কোশ্চেন করলেন মনে পড়ছে কি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা একটু সহজ। আমরা জানি মডুলেটর যখনই উল্লেখ থাকবে যে কোনোটায়, তখন আমাদের কি বাইনারি সিকোয়েন্স থাকবে আর হচ্ছে ক্যারিয়ার থাকবে। তো এটা কিন্তু আপনাদের পরিচিত এখন সবগুলাই। আমরা আগে যখন এফএসকে বা এসকে তে পড়ছি, তখন কিন্তু আমাদের এই টার্মগুলো ছিল। এবং আমি বলছি যে যদি মডুলেটর জিজ্ঞেস করি, সবসময় মনে রাখতে হবে যে ক্যারিয়ার দ্বারা কি এটা হচ্ছে মডুলেটেড হয়। তাহলে আমরা আগে যখন অ্যানালগ কমিউনিকেশন করছি, তখন আমাদের ছিল কি, মেসেজ সিগন্যালকে ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে আমরা মডুলেট করছি, তখন দুইটাই কিন্তু ছিল আমাদের সাইন ওয়েভ। কিন্তু যখন আমরা ডিজিটালে চলে আসতেছি, তখন কিন্তু এই সাইন ওয়েভের পরিবর্তে বাইনারি একটা সিকোয়েন্স আসতেছে। তো তার মানে এইটাও কিন্তু আগের মতোই। তার মানে মডুলেটর যখনই কথাটা আসবে, যেমন আগের গুলো একটু দেখে আসছি আমরা গত ক্লাসে যখন দেখছি। যেমন এখানে মডুলেটর যখনই আসবে, তখন হচ্ছে ক্যারিয়ারের সাথে বাইনারি সিকোয়েন্স। তার মানে মোটামুটি কেউ যদি কোনো কিছু নাও পারেন, অ্যাটলিস্ট এটা মনে রাখবেন যে মডুলেশন কথাটা যখনই আসবে, তখনই হচ্ছে আমাদের যেহেতু ডিজিটাল কমিউনিকেশন, তখন বাইনারির সাথে হচ্ছে আমাদের আসবে ক্যারিয়ার। আর যখন আমরা অ্যানালগ করছি, তখন আমাদের ছিল যেটা মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল। এই দুইটা হচ্ছে মডুলেশনের ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা,
তারপরে এটা মডুলেশন করার পরে এটা পাওয়া যাবে, কিন্তু এটা কিভাবে পাওয়া যাবে সেটা আমরা পরের ডায়াগ্রামে একটু বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আমরা এখন না মনে করেন এখন পারবো না, কিন্তু আমরা এটা ব্যাক করিব, এটা বুঝতে পারবো, তারপরে আবার এখানে আসবে যে এটা পারি কিনা। আপাতত মনে রাখি যে এটা পারবো না আর কি এখন আপাতত। মডুলেশন এটা দুইটা কি এটা জানি, কিন্তু এটা কিভাবে আসছে সেটা এখন জানি না। আমরা জানবো হচ্ছে পরের স্লাইডটা থেকে, এটা থেকে। এখন আমরা একটু আগের গুলোর সাথে কম্পেয়ার করে দেখি যে আমাদের আগে প্রথমে আমরা পড়ছি এএসকে। এএসকে তে যেটা ছিল, যখন 1 থাকবে বাইনারি সিকোয়েন্স তখন হচ্ছে আমাদের একটা এমপ্লিটিউড শো করবে, যখন 0 থাকবে তখন কোনো কিছু আসবে না। এটা ছিল এএসকে। যখন আমরা এফএসকে পড়তেছি তখন ছিল যখন 1 তখন ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বেশি, স্পেসটা থাকে কম। আর যখন ছিল 0 তখন ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এখানে স্পেস ছিল অনেক বেশি, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ছিল অনেক কম। তাহলে এএসকে এফএসকে গেল। তাহলে পিএসকে তে কি হবে? পিএসকে হচ্ছে ফেজটা শিফট হয়ে যাবে। যেমন 1 এর জন্য যেরকম কথা, দেখেন 1 এর জন্য এরকম একটা ওয়েভ পাওয়া যাচ্ছে, যখন 0 তে আসবে তখন ফেজটা শিফট হয়ে যাবে। শিফট হয়ে যাবে বলতে যেরকম আসার কথা সেরকম ভাবে না এসে চেঞ্জ হয়ে যাবে অ্যাঙ্গেলটা। যেমন আমরা দেখি, ধরে নিচ্ছি এইখানে যে ডায়াগ্রামটা এটা কিন্তু আপনাদের মতো করে ড্র করতে পারবেন, বা এখানে সিকোয়েন্স গুলো আমরা গত ক্লাসে যেটা বলছি নিজেদের মতো করে সিকোয়েন্স নিব। কনসেপ্টটা এমন থাকবে, 1 এবং 0 যখন 1 থেকে 0 তে যাবে বা 0 থেকে 1 এ যাবে তখন হচ্ছে ফেজটা শিফট হয়ে যাবে। এটা আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন ধরেন আপনারা এখানে একটা ড্র করলেন নিজের মতো করে, এটা হচ্ছে 1 এর জন্য, এই পর্যন্ত যখন আসবে তখন এটা কিন্তু 1। এখন এইখান থেকে যখন এই পাশে যাবে তখন কিন্তু এটা আহ, হয়ে গেল হচ্ছে 0, তার মানে কিন্তু 1 থেকে 0 হয়ে গেল, তার মানে অবশ্যই ফেজটা শিফট হয়ে যাবে। কিভাবে শিফট হবে দেখি। আমাদের সাইন ওয়েভটা এখান থেকে শুরু হলো, এইভাবে আসা উচিত, এইখান থেকে এইখানে থেকে উপরের দিকে যাওয়ার কথা, কিন্তু মানে শেপটা এরকম নিচ থেকে আবার উপরে যাওয়ার কথা, কিন্তু এখানে আমরা দেখবো 1 থেকে 0 হয়ে যাচ্ছে। যখনই এই 1 0 এটা পরিবর্তন হবে তখনই আমাদের ফেজটা শিফট হয়ে যাবে। শিফট হবে দেখেন কিভাবে, আমরা এটা হচ্ছে যাচ্ছে উপরের দিকে যাওয়ার কথা, যাচ্ছে কি নিচের দিকে, তার মানে উপরে যাওয়ার কথা নিচের দিকে যাচ্ছে। এটা কিন্তু একটা ফেজ শিফট, 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেল, যাওয়ার কথা উপরে যাচ্ছে হচ্ছে নিচে। তার মানে যখনই এরকম 1 থেকে 0 বা 0 থেকে 1, আচ্ছা আরেকটা দেখি আমরা, ধরেন এখানে আছে 0, তাহলে এটা আসার কথা কি নিচ থেকে উপর থেকে নিচের দিকে, নর্মালি এইভাবে যাওয়া উচিত। কিন্তু যখনই সে 0 থেকে 1 পেয়ে গেছে তখন কিন্তু আবার ফেজটা শিফট হয়ে গেছে, সে নিচে না গিয়ে আবার পুনরায় উপরে যাচ্ছে। তার মানে এখানে বিষয়টা এমন, যখন নিচ থেকে যখন উপরে উঠবে তখন সেটা উপরে না গিয়ে নিচে যাবে। তার মানে নিচেরটা নিচে উপরেরটা উপরে এরকমই থাকবে। আবার এখানে উপর থেকে নিচে আসার কথা, এটা নিচে না গিয়ে আবার উপরের দিকে উঠে যাবে। আরো সহজ ভাষায় যদি বলি, যখনই 1 থেকে 0 বা দেখ 1 0 মনে রাখার দরকার নাই, যখন একটা থেকে আরেকটাতে যাবে সিকোয়েন্সে, বাইনারি একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে যখনই যাবে তখনই ফেজটা শিফট হয়ে যাবে। শিফট হয়ে যাবে বলতে যদি মনে না থাকে, এটা মনে রাখবেন আপাতত যে যেরকম ভাবে যাওয়া উচিত সেরকম ভাবে না গিয়ে অন্য দিকে যাবে, এইটা মনে রাখলে হবে। যখনই তাহলে সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, সাইন ওয়েভটা যেরকম যাওয়া উচিত সেরকম যাবে না। এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আমাদের ফেজ শিফট। আচ্ছা, কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আগেরটাতে একটু যাই। এখন দেখেন যে এখানে ফেজটা শিফট হয়ে গেছে কিনা। এখানে তো সরাসরি আউটপুটটা দেয়া আছে, কিন্তু এইখানে আমরা ফিগারটা দেখে বুঝতে পারবো এরকমই কিন্তু শিফট হয়। এখন দেখেন এটা আমরা চিন্তা করবো হচ্ছে উপর থেকে নিচে যাওয়া উচিত কিন্তু যাবে না, আবার উপর দিকে যাবে, তাহলে এটা হচ্ছে ফেজ শিফট। আবার তাহলে এটা কিভাবে হয়েছে, হয়তোবা একটা সিকোয়েন্স পরিবর্তন হয়েছে এইখানে, এই 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 বরাবর একটা সিকোয়েন্স পরিবর্তন হয়েছে। আবার দেখেন এইখানেও উপরে যাওয়া উচিত, উপরে না গিয়ে নিচে যাচ্ছে। তার মানে কি অবশ্যই এইখানেও একটা ফেজ মানে একটা সিকোয়েন্স পরিবর্তন হয়েছে, বাইনারি সিকোয়েন্স। এটা অবশ্যই এখানে দেখানো নাই, এখানে ওরা কনসিডার করে নিছে, কিন্তু আমরা এই শেপটা দেখলে আরো মানে অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা ওই যে বাইনারি ডিজিটাল নাম্বার জানি যে 0 1, কিন্তু মাইনাস ওয়ান লেখা, এটা তো স্যার কিভাবে এটা এটা তো বাইনারি সিকোয়েন্স, তো এটা তো আর বাইনারি বুঝেন না সিকোয়েন্স না, স্যার? এটা তো আর আউটপুট ওয়েভ। এটা গতদিনও আলোচনা করছি, আরেকজন কোশ্চেন করছিল যে আমরা যখন নর্মালি এমপ্লিটিউড মডুলেশন পড়ছি বা ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়ছি তখন কিন্তু আমাদের পজিটিভ নেগেটিভ দুইটাই ছিল। এটা কিন্তু বাইনারি সিকোয়েন্স না, এটা হচ্ছে আউটপুট। একটা ধরেন থাকবে বাইনারি সিকোয়েন্স, আরেকটা থাকবে ক্যারিয়ার সিগন্যাল। বাইনারি সিকোয়েন্সের সাপেক্ষে আমরা ক্যারিয়ারটা পাবো বা আউটপুট ওয়েভটা পাবো। বাইনারি সিকোয়েন্সটা কিন্তু আমরা পাবো না, বাইনারি সিকোয়েন্সের সাপেক্ষে কনসিডার করা হয় এবং একটা আউটপুট আসে, এই জন্য এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। এখানে কিন্তু আমরা বাইনারি পাচ্ছি না, বাইনারি হচ্ছে এইটা 1 0, এই ফরম্যাটটা হচ্ছে বাইনারি, এটা কিন্তু বাইনারি ফরম্যাট না। এটা হচ্ছে আউটপুট ওয়েভ, দেখেন লেখা আছে কি বিপিএস কে মডুলেটেড আউটপুট ওয়েভ, এটা একটা ওয়েভ পাবো। আর এটা হচ্ছে বাইনারি সিকোয়েন্স।
অথবা আপনারা যখন এএম পড়ছেন তখন কি এরকম ছিল? শুধু পজিটিভ পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু ছিল, এএম ইয়েস। এফএম। এরকমই, এরকমই, এটাও একটা আউটপুট ওয়েভ। জাস্ট আগে কনসিডার করা হয়েছে একটা মেসেজ সিগন্যাল দিয়ে, এখন হচ্ছে ডিজিটালের জন্য বাইনারি সিকোয়েন্স দিয়ে কনসিডার করা হচ্ছে। এইটাই ডিফারেন্স, আর কিছু না। আগে ছিল ওকে মেসেজ সিগন্যাল, এখন হচ্ছে বাইনারি, কারণ ওই মেসেজ সিগন্যালটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে তারপরে কনসিডার করতেছি। বুঝতে পারছেন স্যার কি? বিপিএস তে শুধু কি আমার জিরোর জন্য 0 ডিগ্রি শিফট করবে এবং 1 এর জন্য 180 ডিগ্রি শিফট করবে? হ্যাঁ 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 হ্যাঁ, বিপিএস কে, হ্যাঁ হ্যাঁ এটাই। যখনই সিকোয়েন্স চেঞ্জ হবে তখনই শিফট করবে, এটাই। স্যার সিকোয়েন্স চেঞ্জ হওয়ার সময় তো একটা ফর্মুলা দেখে করতেছে, যখন 1 থেকে 0 এর দিকে যাচ্ছে তখন হলো নিচের দিকে, আর যখন 0 থেকে 1 এর দিকে যাচ্ছে তখন তো উপরের এটা দিকে, মানে এরকম না, আমি বলি আপনি কি এটা মুখস্থ করে আসবেন এটা? না না আমি ওটার কথা হ্যাঁ, বলতেছি না, তাইলে আপনি যখন ধরেন ফেজ কেউ হচ্ছে শিফটটা এইখান হচ্ছে, থেকে দিচ্ছে, না কেউ ধরেন যখন জিরো, হ্যাঁ বলেন। ফেজ শিফটটা যখন আমি 1 থেকে 0 তে যাচ্ছে, তখন যদি আমি উপরেরটার মতো দেই তাহলে তো আর হবে না, হ্যাঁ দুটো হ্যাঁ, তো দুই উপরেরটার মতো রকম। দিলে হবে না, এটার হ্যাঁ, মতো করে দিতে হবে। আমি আচ্ছা ধরেন ওইটাই হচ্ছে বলতে কেউ চাচ্ছি। ধরেন এইভাবে না এসে নিচ থেকে উপরে না গিয়ে কেউ ধরেন, এটা তো আর কেউ মুখস্থ করবে না, তার হচ্ছে শেপটা এখানে উপর থেকে নিচের দিকে যাওয়ার কথা। একজন মনে করেন এমনিতেই ড্র করতেছে, তো তার হচ্ছে উপর থেকে নিচে যাওয়ার কথা। এখন সে যখন এই ফেজটা শিফট হয়ে যাবে তখন কিন্তু এটা আবার উপরের দিকে যাবে। তার মানে যেরকম যাওয়া উচিত সেরকম না গিয়ে যখন অন্যদিকে যায়, সেটাই হচ্ছে ফেজ শিফট। কারণ এই ওয়েবটা তোকে মুখস্থ করে আসবে না, তার তো এটা মনে থাকারও কথা না। স্যার আমি এটা এটা বলিনি স্যার, আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই যে যখন 1 থেকে 0 তে আসবে, তখন আমরা হ্যাঁ, যেরকম ভাবে যে 0-র দিকেই কিন্তু আবার যাচ্ছি আমরা, এই হ্যাঁ হ্যাঁ আবার এটার নিচের কথা দিকে বলতেছেন, নামতেছি, হ্যাঁ 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 এটা হ্যাঁ নিচের দিকে নামতেছি। তার হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেন যে 1 থেকে যখন 0 তে যাচ্ছে তখনই নিচের দিকে নামতেছে। আমি যদি আবার আর 0 যখন 0 থেকে 1 এ যাচ্ছি তখন কিন্তু উপরের দিকে যাচ্ছে, মানে এই সিকোয়েন্সটা ফলো রাখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে, আমার যা মনে হয়। ওইখানে তো লেখা আছে যখন আমার 0 এর দিকে যাবে তখন 0 ডিগ্রি শিফট হবে। 0 ডিগ্রি হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ আর যখন আমার 1 যাবে তখন 180 ডিগ্রি শিফট হবে। হ্যাঁ, বুঝতে পারছেন এখন? জি স্যার। হ্যাঁ এটাই। আচ্ছা, তারপর হচ্ছে ডিমোডুলেটর এখানে। আলিম, তুমি যেরকমটা আচ্ছা, এখন কে কথা বলতেছে বুঝতেছি না আসলে, একটু মিউট করে ফেলেন, বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা। করছো আমার আচ্ছা, ওনার কথাটা বুঝতেছিলাম না, সমস্যা নাই। আচ্ছা, ডিমোডুলেটরের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের সবগুলাই পরিচিত মোটামুটি বলা যায়। এখানে এটা মিক্সার, এটাও কিন্তু পরিচিত ছিল। তারপর একটু দেখাই আসি পরিচিত কিনা। গতদিন আমরা আলোচনা করছি যে এটা, এই সিম্বলটা আমাদের পরিচিত, যেহেতু ডিমোডুলেটর এখানে মডুলেশনের সাথে মডুলেশন গুলো মোটামুটি মিলবে, আবার ডিমোডুলেশনের সাথে ডিমোডুলেশন গুলো মোটামুটি মিলবে। তো এখানে কিন্তু এটা আমাদের পরিচিত, এটা পরিচিত ছিল গতদিন যখন পড়ছি। তার মানে এইখানেও দেখেন এই জিনিসটাই আছে, মিক্সার ছিল, তারপর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, এগুলো পরিচিত। তারপর এখানে ডিটেক্টর কি, ডিটেক্টর ডিটেক্ট করে তারপর হচ্ছে এটার কাজও যেমন ডিসিশন সার্কিটের একটা কাজ ছিল, আউটপুটে যে অরিজিনাল ওয়েবটা পাওয়া। এখানে হচ্ছে ডিটেক্টর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার যখন ব্যান্ড লিমিট করে পাঠাবে তখন হচ্ছে আউটপুটে যে অরিজিনাল সিগন্যালটা ছিল বা মডুলেশন করার আগে যেই ইনপুট সিগন্যালটা ছিল, সেই ইনপুট সিগন্যালটা হচ্ছে সে নতুন করে জেনারেট করে দিবে। এটা হচ্ছে ডিটেক্টরের কাজ, আগের মতোই ফরম্যাটটা। তাহলে তাহলে এই মডুলেটর এবং ডিমডুলেটরের মধ্যে আসলে ব্লকের মানে কোন কোন ব্লক আছে, এই ব্লকটা মনে রাখা ইম্পর্টেন্ট। এবং আমরা আরেকটা জিনিস বুঝতে পারতেছি যে একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের অনেক মিল আছে। মানে এখানে নতুন নতুন যে আসতেছে এমন না, অনেকগুলো কিন্তু পুরাতন। তার মানে কিন্তু একটা ব্লকের কাজ শিখলে হয়তো বা 2-3টার মধ্যে কাজে লাগবে এরকম। তারপর এটা বিট ডিটেলসে লেখা কুলকের কাজ আছে। কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ডিটেলসে লেখা আছে, যাচ্ছি এখন। এই যে দেখেন এখানে লেখা আছে, আহ, যদি আমরা শুধু বিট ক্লকটাই দেখি, বাকিগুলো পরিচিত, এখানে তাও একবার পড়তে পারেন, যা মিক্সার টিক্সার এগুলো সব পরিচিত আছে। দেখি তারপর এখানে কিছু বলা দরকার হবে কিনা। আচ্ছা, এটা দেখি একটু তাহলে। ইন দ্য নেক্সট স্টেজ অফ ডিমোডুলেশন দ্য বিট ক্লক রেট ইজ নিডেড এট দ্য ডিটেক্টর সার্কিট। এই যে দেখেন আপনার কথাটা এখানে লেখা আছে সুন্দর করে, এটা দরকার ডিটেক্টর সার্কিটে টু প্রডিউস দ্য অরিজিনাল বাইনারি মেসেজ সিগন্যাল। তার মানে আমাদের আসলে এই যে এই অংশটা, এটার কাজ হচ্ছে কি আমাদের অরিজিনাল যে সিগন্যালটা সেটা জেনারেট করা। এখন এটা জেনারেট করার জন্য যা যা দরকার সেটাই আমরা করব। এখানে বিট ক্লকের মেইন কাজটাই হচ্ছে গিয়ে এই ডিটেক্টর যখন ডিটেক্ট করবে বিট ক্লকের সাহায্যে, সে হচ্ছে কি অরিজিনাল যে সিগন্যালটা সেটা সে আমাদেরকে প্রোভাইড করবে। এই জন্য বলা আছে টু প্রডিউস দ্য অরিজিনাল বাইনারি মেসেজ সিগন্যাল। তার মানে হচ্ছে কি মডুলেশনের যে ইনপুটটা ছিল ওইটা সে দিবে, এটাই হচ্ছে এটার কাজ। বুঝতে পারছেন কি? কোশ্চেন করলেন যে
আচ্ছা, যে কোশ্চেন করলেন আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আচ্ছা, একজন মনে হয় প্রথমে বলতেছিলেন যে এটাতে একটু প্রবলেম ছিল, কোন সাইটটাতে বলেন তো, এটা না হলে শেষ করে দিব এখন। আব্দুল হালিম নাম ছিল মনে হয় নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন, কোনটাতে সমস্যা একটু বলেন। স্যার আমি এটাতে স্যার সমস্যা ছিল ওই যে আপনার ব্লক ডায়াগ্রামে যে চ্যানেল ছিল না, মেন যে চ্যানেল, হ্যাঁ হ্যাঁ, প্রথম চ্যানেলটা যে এএসকে এর আমরা, ক্ষেত্রে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম ওই ব্লক ডায়াগ্রামটা। ও আচ্ছা আচ্ছা, ডিজিটালের ব্লক হ্যাঁ ডায়াগ্রাম এখানে, স্যার, এটা এইখানে, চ্যানেল হ্যাঁ হ্যাঁ এনকোডার। এইখানে স্যার, যখন আমরা চ্যানেলে কোনো ডাটা পাঠাবো সেক্ষেত্রে এই আমরা অ্যানালগ করে কেন পাঠাইতেছি? আমরা ডিজিটাল মডিউল ডিজিটাল দিয়ে করেই তো পাঠাচ্ছে, এই যে স্যার এই ওই যে চ্যানেলের কথা লাস্টে, বলতেছেন, এটা হ্যাঁ এটা এই চ্যানেলের আগে যে আমরা ডিজিটাল মডিউল দিয়ে আমরা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে তারপরে চ্যানেলে দিচ্ছি। আমরা ডিজিটাল সিগন্যাল চ্যানেলে করতে পারি না, ট্রান্সমিট করতে পারি না। ট্রান্সলেট করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে মানে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যদি ইনফরমেশনটা আপনি একদিক পেতে চান বা অ্যাকুরেসি যদি ভালো থাকে, ভালো রাখতে চান, তাহলে এটা কনভার্ট করাই উচিত। না করলেও হবে, কিন্তু আপনার আউটপুটের তো একটা ডিজায়ার সিগন্যাল আছে যে আপনার এইভাবে পাওয়া উচিত, এটা পাওয়া উচিত। অনেক না ক্ষেত্রে করা লাগতেও পারে, অনেক ক্ষেত্রে নাও লাগতে পারে, এটা ডিপেন্ড করবে আম- আর কি আপনি ডিজায়ার সিগন্যালের উপরে। আমরা তো ওই যে অ্যাডভান্সে বললাম যে ডিজিটাল সিগন্যাল কমিউনিকেশনে আমাদের সুবিধা অ্যানালগের চেয়ে। হ্যাঁ 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 তাহলে এখানে আমরা অ্যানালগ করে তারপরে চ্যানেলে দিচ্ছি কেন? আমরা ডিজিটাল করেই তো দিতে পারতাম। হ্যাঁ, ডিজিটাল করে দিতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে এই যে এনকোডারের পরে এই অংশটাকে মানে নরমালি হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ করে চ্যানেলে পাঠানোর পরে আবার এটা থেকে এটা কনভার্ট করা হয়। কারণ হচ্ছে যদি এটা করি তাহলে অ্যাকিউরেসিটা একটু হলেও ভালো হয় আর কি, সেই জন্য। এটা আসলে ওরা তো এক্সপেরিমেন্ট করে বের করছে, যারা কমিউনিকেশন নিয়ে কাজ করছে তারা হচ্ছে দেখছে এটা যে অ্যানালগ শুধু ডিজিটাল কমিউনিকেশন ভালো তার মানে এটা কিন্তু না যে এখানে ডিজিটাল ইউজ করা হয়েছে বা অ্যানালগ ইউজ করা হয়েছে, এটা কিন্তু কনভার্টার। এটা কিন্তু অ্যানালগ না শুধু, এটা কিন্তু এক ধরনের কনভার্টার। মানে এই ডিজিটালে অ্যানালগ আসা মানে এটা কিন্তু অ্যানালগ কমিউনিকেশন না, এটা একটা কনভার্টার। এটা আর কি। আর আর স্যার এটা এটা তো আমাদের ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, কিন্তু আমাদের ডিজিটাল দেখা যায় যে আমরা অ্যানালগটা তো বেস। আমরা যখন যেমন এই চ্যানেলটা যদি আমাদের শূন্য মাধ্যম হয় ওয়্যার, আমার ডিজিটালে তো বিট থাকবে দুইটা শুধু। ডিজিটাল বিটের মাধ্যমে তথ্য প্রেরণ করা দেখা যায় যে একটু দূরে গিয়ে হয়তো বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। আর সাইন হতেও ওয়েভ পারে আর কি, আকৃতিতে হতেও পারে। সাইন ওয়েভ আকৃতিতে যদি যায়, যেটা অ্যানালগ আমাদের মূল যেটা, ওই দেখা যায় যে ডিজিটাল ফর্ম হোক যে ফর্ম হোক, ওটা বেসব্যান্ড ফর্মে আবার পুনরায় রূপান্তর করে তারপরে ট্রান্সমিশন করা হয়। কিন্তু এখন এই যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যেটা হয়, এটা শুধু স্যার আমাদের ইনফরমেশনটাকে লাইট থেকে আবার কিন্তু ওই ইলেকট্রিক্যালে বা ইলেকট্রিক্যাল থেকে লাইট আনা হয়, কনভার্ট করা হয়, অপটো কনভার্ট ইলেকট্রিক করা হয়। ডোমেন থেকে ইলেকট্রিক্যাল ডোমেনে কনভার্ট করা তার হয়। মানে স্যার এই না যে আমাদের অ্যানালগটা বাদ আছে, এটা একটা প্রসেস। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম আর কি। এটা মানে এরকম না যে এটা অ্যানালগ কমিউনিকেশন হয়ে গেল, এটাও ডিজিটালেরই একটা পার্ট, এটা হচ্ছে কনভার্টার। যেমন অপটিক্যালের যেটা বলেন এটাও হচ্ছে কনভার্টার, অপটো ইলেকট্রিক ডোমেন থেকে ইলেকট্রিক্যাল ডোমেনে এটা ট্রান্সফার করে, এরকম আর কি। স্যার আরেকটা বিষয়, ওই যে চ্যানেল ইনকোডারের ক্ষেত্রে যে আমরা যে কোডিং করি, এই কোডিং জিনিসটা কি এটা একটু বুঝিনি। এটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে না অনেক সময় ও এগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর দেখি কোনো কিছু লেখা স্যার আছে আমি একটু কিনা। বলি এখানে যে হ্যাঁ এনকোডিং বলেন। কেন করা হয়। এনকোডার করা হয় মূলত ওই যে আমাদের ডিজিটাল ফর্মটাকে আনার জন্য। তারপরে বিভিন্ন ডাটা সিকিউরিটির জন্য এনক্রিপ্ট করা হয়, ওটা এনকোডার দিয়ে করা হয়। আমার ডাটা এখানে অনেক ধরনের ডাটা আছে, আমি পার্সোনালি যেমন আব্দুল হালিমকে আমি একটা ডাটা পাঠাবো, মেসেজ পাঠাবো। আমাদের এই জুমে দেখা যায় যে প্রাইভেটলি মেসেজ অপশন আছে, ওই এনকোডার থেকে ওটা তখন এনক্রিপ্ট করে পার্সোনালি পাঠিয়ে দেয় ডাটার সিকিউরিটির জন্য। তবে এটার আগে হচ্ছে স্যাম্পলিং নামে একটা টপিক আছে আপনাদের পড়াইছিলাম, সেটা তো দরকার হয়। স্যাম্পলিং, এনকোডিং, তারপর হচ্ছে ট্রান্সমিশন করা হয়। স্যাম্পলিং করার পরে এনকোড করে তারপরে ট্রান্সমিশন করা হয়, যেন হচ্ছে অ্যাকিউরেসিটা ভালো থাকে সিগন্যালের। বুঝতে ঠিক আছে, পারছেন? থ্যাংক ইউ স্যার। তাহলে এটা আমরা আপাতত বাদ দিলাম এই স্লাইডটা। আচ্ছা, আপনারা গতকালকে মনে হয় জবের জন্য কিছু ম্যাথের কথা বলছিলেন, আমি আজকে ম্যাথ গুলা লাস্টে দেখাবো। তবে ম্যাথ দেখাবো না, মানে আপনাদের বাড়ির কাজ দেওয়া থাকবে এটা সবগুলাই। 13-14টা ম্যাথ আছে, আমি হ্যান্ড নোট করে দিছি। আচ্ছা একটু দেখাই আপনাদের, তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখন পড়াবো হচ্ছে লাইন কোডিং, এটাও জবের জন্য কাজে লাগে আপনাদের। মানে এখানেও পড়াশোনা করবেন প্লাস জবেও কাজে লাগবে। তারপরেও ম্যাথ গুলো আমি একটু দেখাই কিভাবে করছি। এটা আজকে দেখাবো না, এটা আপনাদের বাসার কাজ থাকবে, নেক্সট উইকে দেখাবো। এখানে পার্সেন্টেজটা একটু কমাই দিই, তাহলে বুঝতে পারবেন।
এটা হচ্ছে আমি যে ফরম্যাটটা দিছি আমি ফরম্যাটটা একটু শেয়ার করি আগে। যে এটা হচ্ছে প্রথমে যে সূত্রগুলা হচ্ছে আমি দিছি এবং সূত্রগুলার কোনটার মানে কি যেন আপনাদের বাসায় করতে কোনো প্রবলেম না হয়। এখানে ধরেন সূত্রগুলো আগে মুখস্থ করে নিবেন। মুখস্থ করে এখানে কোনটা কি এটা এখানে লেখা আছে ডান দিকে। প্রথমে হচ্ছে শুধু ফর্মুলা। তাহলে এখানে অনেকগুলো সূত্র আছে কোনটা কি ডান দিকে লেখা আছে। যেগুলো আর কি জানেন না সেগুলো লেখা আছে। তো এখানে ধরেন 11টা তারপর 12টা সূত্র গেল। কোনটা কি ডান দিকে সবগুলো লেখা আছে। তাহলে প্রথমে ম্যাথ করার জন্য আমাদের সূত্রগুলা দরকার। সূত্রগুলা খুব সুন্দরভাবে লেখা আছে প্রথম 2টা পেজে। তারপরে ফরম্যাটটা হচ্ছে প্রথমে আমি কোশ্চেন গুলা লিখে দিছি এখানে। তারপরে কোশ্চেনটা আপনারা আগে পড়ে নিবেন বাসায়। মানে এটা কিন্তু আপনাদের নিজেদের বাসায় আগে অঙ্ক একবার করতে হবে প্রত্যেকেরই একবার করে। তারপরে আমি ক্লাসে এসে জাস্ট এমনি বলে দিব আর কি। তবে আমি বললাম না গতদিন যে যারা হচ্ছে মোটামুটি মানে পড়াশোনা করেন তারা হচ্ছে আমার হয়তো সাপোর্ট লাগবেও না এমনিতেই পারবেন। মানে নোটটা এরকম ভাবে করছি আর কি। যারা একটু পড়বেন বা একবার দুইবার করে পড়লে সবাই করতে পারবেন 100%ই করতে পারবেন অনেকেই যদি চেষ্টা করেন স্যার আর কি। ম্যাথে তো সলিউশন করে দেওয়া আছে স্যার, তাই না? হ্যাঁ 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 আমি আমি ফরম্যাটটা দেখাচ্ছি আমি একটু বলে নিলাম আর কি দেখাচ্ছি সবগুলাই। এটা হচ্ছে আচ্ছা প্রথমে স্যার। ফরম্যাটটা এমন যে কোশ্চেন দেয়া থাকবে দেখেন এখানে প্রথমে কোশ্চেন এ বি সি তিনটা মান বের করতে বলছে এবং আমি হচ্ছে এটা অঙ্কটা কিভাবে করছি প্রথমে যা যা দেয়া আছে সেটা হচ্ছে একটা টান দিয়ে ডান দিকে লিখছি আর যা যা দেয়া আছে এটা লিখে দিলাম তারপর এখানে সূত্রটা বসালাম এ এর জন্য সূত্র বসালাম জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম ক্যালকুলেটরে এরকম একটা মান আসবে আবার বি করার জন্য যে সূত্রটা আপনাদের হয়তো এখনো এটা অপরিচিত হতে পারে অনেকেরই কারণ সূত্র তো আপনারা জানেন না কিন্তু ফরম্যাটটা আমি বলতেছি তাহলে ডান দিকে হচ্ছে ভ্যালুগুলো দেয়া থাকবে গিভেন ভ্যালু বাম দিকে সূত্রটা দিয়ে অঙ্কটা করা থাকবে তারপরে যেমন 2 নম্বর অঙ্কটা এটাও একটা কোশ্চেনের পরে এখানে কি কি মান দেয়া স্যার আছে সূত্রগুলা কোথায় পাবো স্যার, যে সূত্রগুলা তো যে দেখালামই কোনটা মানে কি? এই যে দেখালাম না প্রথমে মিস করছেন আপনি ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা যে স্যার, সূত্র ঠিক আছে ঠিক আছে। মানে জি স্যার, জি ফরম্যাটটা স্যার। এমন যে আপনি আমাকেও লাগবে না আপনি বাসায় করতে পারবেন 100%। আর কেউ যদি নাও ওকে বোঝেন স্যার। তাও 70% করতে পারবেন কোনো কিছু না বুঝলেও এরকম ভাবে করা আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে আমরা যাই ধরেন এটা 2 নম্বর ম্যাথ এখানেও কোশ্চেনটা দেয়া আছে তারপরে কোনটা কি ডান দিকে দেয়া আছে সূত্রটা বসালাম অঙ্কটা করে ফেললাম এই ফরম্যাট একটা অঙ্ক মনে হয় হোমওয়ার্ক হিসেবে আছে মানে প্রথম 3টা অঙ্ক করার পরে এই অঙ্কটা এমনিতেই করতে পারবেন এটা এখন ধরেন বোঝার দরকার নাই কিন্তু প্রথম 3টা অঙ্ক যে বাসায় পারবেন সে হচ্ছে এটাও করতে পারবেন স্যার তাহলে সবই যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে হোমওয়ার্ক কি স্যার আমাদের? এই যে এটা একটা আছে এই যে আনসারটা লেখা আছে উত্তরটা আর অঙ্কটা করে দেয়া নাই আচ্ছা আচ্ছা। হোমওয়ার্ক বলতে কি আপনি এই সবগুলো অঙ্ক আপনাকে নোট করতে হবে বাসায় আপনার একবার করতে হবে আমার খাতা থেকে দেখলে কি আর হবে বাসায় একবার করে করবেন পরে যার যেটা সমস্যা ওইটা ধরেন 1 নম্বর অঙ্কে কারো যদি প্রবলেম থাকে তাহলে দেখালাম আর যদি না থাকে কারো তাহলে দেখালাম না এরকম আর কি জি জি স্যার, ঠিক কিন্তু আছে। আপনার তো যদি আমারটা বসে রাখেন তাহলে তো হবে না আপনি বাসায় একবার করলে প্রিপারেশন হয়ে গেল জি একবার জি করে যখন করবেন এইটা আর কি এটাই হোমওয়ার্ক বলা যায় আর কি তবে অরিজিনাল হোমওয়ার্ক হচ্ছে যে এইটা এটা হচ্ছে খালি আনসারটা দেয়া আছে কোনো সলিউশন নাই তবে প্রথম 3টা অঙ্ক যে পারবেন সে এটা পারবেন এবং মানে অঙ্কগুলো এমন মানে যদি কেউ বেশি প্র্যাকটিস করেন না 2-3 বার করে তাহলে এমনও হতে পারে যে 20 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে পারবেন এমনও কিছু অঙ্ক আছে যে অঙ্ক করাও লাগবে না এমসিকিউ এর মতো উত্তর বলতে পারবেন যেটা আপনাদের জবে কাজে লাগবে আর কি মানে যারা পরীক্ষা দেন তাদের জন্য কাজে লাগবে আর কি পরীক্ষা না দিলেও কাজে লাগবে দিলেও কাজে লাগবে দুইটাই তাহলে প্রথম দিকে মানে ফরম্যাটটা হচ্ছে এরকম তাহলে প্রথমে দেয়া থাকবে সূত্রগুলা এবং কোনটা কি বোঝায় সেটা দেয়া থাকবে তারপরে কোশ্চেন দেয়া থাকবে কোশ্চেনের সলিউশনটা এমন ভাবে দেয়া থাকবে যে 2টা পার্ট থাকবে ডান দিকের পার্টটা হচ্ছে কি কি দেয়া আছে কোশ্চেনে বাম দিকের পার্টটা হচ্ছে সূত্র দিয়ে অঙ্ক যেমন আমি আপনাদের এনার্জি কনভার্সন 1 যখন দেখাইছি তখন কিন্তু আমরা কোশ্চেন গুলা প্রথমে পড়ছি পড়ার পরে কি কি দেয়া ছিল সেটা হোয়াইট বোর্ডে লিখছি তারপরে হচ্ছে আমি অঙ্কটা সূত্র বসিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু করছি আর এখানে যে আমি হচ্ছে ওইভাবেই অঙ্কগুলা নিয়ে আসছি আর কি যাদের মনে আছে আমার ফরম্যাটটা ওইটা দেখলে আরো বুঝতে পারবেন আর কি অঙ্কগুলা করার সময় ওইভাবেই আমি নিয়ে আসছি যেন আপনারা বুঝতে পারেন তাহলে এখানে দেখেন যে সবগুলো অঙ্ক ওইভাবে আছে সলিউশন মোটামুটি সবগুলোই করে দেয়া আছে তবে এখানে কিন্তু আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিব অবশ্যই মানে করতেই পারি আর কি ভালো করে পড়তে হবে আর কি যে সরাসরি এই অঙ্ক দিয়ে দিব এরকম না ভ্যালু চেঞ্জ থাকবে নিয়মগুলো বুঝতেই পারলেই স্যার পারবেন মোট কথা হলো স্যার আমাদের আগে বাসায় একবার করতে হবে, হ্যাঁ তারপরে যদি বাসে হ্যাঁ ধরেন আজকে শনিবার তো আপনি 6 দিনের মধ্যে করলেন যদি সবগুলো না পারেন 13-14টা আছে ধরেন আপনি 7টাই করলেন একদিনে একটা করে আর অঙ্কগুলো অনেক ছোট আর কি বুঝলেন, মানে অনেকেই মনে হয় পারবেন মানে যেখানে যেখানে প্রবলেম স্যার সেখানে আপনি আর কি হ্যাঁ দেখাই হ্যাঁ দিবেন। সেখানে দেখাই দিব ধরেন 1 নম্বর ম্যাথটা নিলাম যে কারো প্রবলেম আছে কিনা তবে অনেকগুলো অঙ্কতেই প্রবলেম থাকবে না আর কি আমার বিশ্বাস যদি কেউ পড়াশোনা করেন আমার মনে হয় আর কি যতটুকু চিনি আপনাদের আচ্ছা জি স্যার। তারপরে এখন আগাই এই যে এইভাবেই হচ্ছে ফরম্যাট গুলো দেয়া আছে সবগুলাই তাহলে এটা ধরেন একটা গেল তারপরে এই যে এফএসকে পিএসকে বলতেছিলেন যে সূত্রগুলো আসে পরীক্ষায়
এগুলো হচ্ছে একই ফরম্যাটে সূত্রগুলো লেখা আছে প্রথমে, এবং সূত্রগুলোর ডান দিকে লেখা আছে হচ্ছে কোনটা কি বোঝায়। সূত্রগুলো পড়া শেষ হয়ে গেল, তারপরে অঙ্ক আসবে আগের মতোই। অঙ্কের সলিউশন গুলো আগের মতোই, দুইটা পার্ট থাকবে, ডান দিকে লেখা থাকবে কি কি দেওয়া আছে, বাম দিকে সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। এটা আর কি। কত 14টা বা 15টা অঙ্ক আছে আর কি। এটাই, প্রত্যেকটা অঙ্ক একবার করে করে আসবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আর কি। আপনাদের জন্য সুবিধা হবে, বাসায় পড়া হয়ে গেল। আর এটা অঙ্কগুলা করলে হচ্ছে আমরা আহ, এখান থেকে হয়তো বা অ্যাসাইনমেন্টও দিতে পারি। আপনাদের 5 মার্কের যে অ্যাসাইনমেন্ট থাকে, এই অঙ্কগুলোর থেকে কনসেপ্ট নিয়ে অঙ্কগুলো করতে হবে আর কি, মানে অ্যাসাইনমেন্টটা করতে হবে আর কি। সেই জন্য হচ্ছে এটা আমি দেখাবো হচ্ছে নেক্সট উইকে। আপনারা এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন করার জন্য। টোটালটা না পারলেও অ্যাটলিস্ট যেন 50-60% অঙ্কগুলো করতে পারেন, জি চেষ্টা স্যার, করবেন। জি স্যার, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভালো করে পড়লে সবাই পারবেন আর কি, যারা মোটামুটি বুঝতে পারেন তারাই পারবেন আর কি। ছোটখাটো অঙ্ক যারা বুঝতে পারেন তারাও পারবেন এমনিতেই। আচ্ছা, আমরা তাহলে এখন যাই, আসল যেটা দেখাবো সেটাই। এখন যেটা দেখাবো এটাও অনেক সময় না, জবে আছে আর কি। যদি আপনারা বিএসসি করার পরে পরীক্ষা দেন তখন আসবে আর কি। মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি পরীক্ষা দেন তাহলে একই সাথে দুইটাই হয়ে যাবে। আমরা এখানে গ্রিনেও পড়াশোনা হয়ে গেল, জব লাইফেও একটু কাজে লাগবে। তবে আগে যেটা দেখাইছি ডিজিটাল, সেটাও আছে, ডিজিটাল কমিউনিকেশনও আছে পরীক্ষায়। আচ্ছা, এখন আমাকে আগে বলেন যে এই লাইন কোডিং সম্পর্কে কেউ কিছু জানেন কিনা এই পর্যন্ত। আমি একটু ফিগার গুলো যদি দেখাই, দেখেন পরিচিত মনে হয় কিনা, এই টাইপের কোনো কিছু দেখছেন কিনা, বা ডিপ্লোমাতে, বা দেখলেও ভুলে যেতে পারেন, দেখেন কোনো কিছু মনে আছে কিনা। স্যার দেখছিলাম মাইনাস মনে পড়তেছে না মনে হয়, তাই তো? x এর পরবর্তী ভ্যালু কত? -2 এর জন্য y এর ভ্যালু কত? আচ্ছা, লাইন কোডিং বলতে কি বোঝায় এটা মনে আছে? না স্যার মনে নাই এখন। স্যার লাইন কোডিং x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু 0। সমস্যা নাই, আমরা একটু বলি তাহলে। মানে আমরা যদি সংক্ষেপে লাইন কোডিংটা বলি, এখানে যেটা লেখা আছে সেটা আগে দেখি। A line code is the code used for data transmission of a digital signal over a transmission line. তার মানে এটা কি, ডাটা ট্রান্সমিশন করার জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। আর আমরা যেহেতু এখন ডিজিটাল পড়তেছি, ডিজিটাল কমিউনিকেশন, তার মানে এটা ডিজিটাল কমিউনিকেশনের একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফার করার জন্য ইউজ করা হয়। এখন এখানে লাইন কোডিং এর বিভিন্ন প্রপার্টিস আছে। তাহলে এক কথা যদি আমরা বলি লাইন কোডিংটা কি আর কি, লাইন কোডিংটা আসলে ইউজ করা হয় ডাটা ট্রান্সমিশন বা ডাটা ট্রান্সমিট করার জন্য। এখানে যেমন এখানে বিভিন্ন কথাবার্তা বলা আছে, প্রপার্টিস অফ লাইন কোডিং। যেমন হচ্ছে কি যে এখানে as the coding is done to make more bits transmit on a signal single signal, the bandwidth is much reduced. আচ্ছা, for a given bandwidth the power is efficiently used. তাহলে এখানে হচ্ছে কি, মানে লাইন কোডিং এর বিভিন্ন প্রপার্টি বা এদের বৈশিষ্ট্যগুলো আর কি দেওয়া আছে। এখান থেকে ধরেন সহজ থেকে 3-4টা বা 2-3টা মনে রাখলেই হবে। যে পাওয়ার হচ্ছে এফিশিয়েন্টলি ইউজ করা হয়, তারপরে এখানে ব্যান্ডউইথটা কি আমাদের রিডিউস হয়ে যায়, ইরর ডিটেকশন করা যায়, ইরর ডিটেকশন ইজ ডান, প্রবাবিলিটি অফ ইরর ইজ মাচ রিডিউস। মানে যেহেতু লাইন কোডিং এ আমাদের, মানে লাইন কোডিংটা আমাদের ডিজিটাল কমিউনিকেশনে ইউজ করা হয়, তার মানে কি যত ইরর থাকে এগুলো একটু হলেও মিনিমাইজ হবে। কারণ একটা কাজ যখন করা হয়, ধরেন কেউ ভুলে গেছেন যে লাইন কোডিং মানেটা কি, তো এইভাবে চিন্তা করবেন যে একবারে যদি মাথার মধ্যে ব্ল্যাক হয়ে যায় সবকিছু, তখন এইভাবে চিন্তা করবেন যে যেহেতু লাইন কোডিংটাকে ডিজিটাল কমিউনিকেশনে ইউজ করা হয়, আর একটা জিনিস কখন ইউজ করা হয়, যখন কিছুটা হলেও লস কমবে বা ইরর কমবে, এইভাবে চিন্তা করতে হবে আর কি। তো ধরেন কিছু যদি মনেও না থাকে প্রপার্টিস, অ্যাটলিস্ট লিখে দিবেন যে ইরর ডিটেকশন করা যায় বা ইররটা আসলে কমে যায়, বা প্রবাবিলিটি অফ ইরর ইজ মাচ রিডিউস। এটা মনে না থাকলেও লিখে দিবেন যে ইররটা অ্যাটলিস্ট রিডিউস হয়, এই টাইপের, বা ইরর ডিটেকশনটা আমাদের করা যায়, এই টাইপের। অথবা পাওয়ার, তারপর আরো যে বিভিন্ন লেখা আছে, পাওয়ার ইজ এফিশিয়েন্টলি ইউজ, এগুলো হয়তো মনে না থাকলেও বাকি দুইটা লিখতে পারবেন আর কি এমনিতেই, যদি নর্মালি চিন্তা করেন কোনো কিছু ভুলে যাওয়ার পরেও। তারপর আমাদের মেইন হচ্ছে গিয়ে টাইপস অফ লাইন কোডিং, এগুলা থেকে আসলে মেইনলি কোশ্চেন আসে। যে এখানে টাইপস হচ্ছে 3 ধরনের, এই 3টা থেকেই মোটামুটি কোশ্চেন আসে। কোশ্চেনটা কিভাবে আসে সেটা আমি পড়ানোর পরে বুঝতে পারবেন, একটু পরে হয়তো বুঝতে পারবেন। তবে আমরা আগে নামগুলো মনে রাখি। একটা নাম হচ্ছে ইউনিপোলার, আরেকটা হচ্ছে পোলার, আরেকটা হচ্ছে বাইপোলার। আমরা জাস্ট 10 সেকেন্ডে 3টা নাম মনে রাখি সবাই। আরেকবারও বলি আমি সবার জন্য, একটা হচ্ছে ইউনিপোলার, আরেকটা হচ্ছে পোলার, আরেকটা হচ্ছে বাইপোলার। 3টা নাম মনে রাখা এখানে ইম্পর্টেন্ট, 3টা নাম থেকে কোশ্চেন আসছে মোটামুটি। আচ্ছা,
এখানে ইউনিপোলারের আবার অনেক নাম আছে একটা, এটা নাম বলতে কি অনেক সময় জবের এক্সামে ইউনিপোলার না বলে এরকম আসে ও ও কে, এটা হচ্ছে অন অফ কিং। মানে এই ইউনিপোলারের আরেকটা নাম হচ্ছে এটা, আপনাকে সংক্ষেপে লিখে দিবে এইটা, এবং এইটাও লিখবে না, সংক্ষেপে লিখবে এই ডাবল ও কে, এইটা লিখে দিবে। পরীক্ষার সময় অনেক সময় এইভাবে আসে, এবং আমিও হয়তো এইভাবে কোশ্চেন করতে পারি আপনাদেরকে। এটা ডিটেলসে না দিয়ে হয়তো এটা দিয়ে দিলাম। তো এখন এই ইউনিপোলার যেটা দেয়া আছে লাইন কোডিং, সেটা হচ্ছে দুই ধরনের হয়। এইখানে কিন্তু কোশ্চেন গুলো কেমন আসে, আপনাকে লিখে দিবে ইউনিপোলার এন আর জেড কোশ্চেনে, ইউনিপোলার আর জেড। এখন আপনাকে বুঝতে হবে এন আর জেড কথাটার মানে কি, আর জেড কথাটার মানে কি। যেমন এন আর জেড এটা মানে হচ্ছে নন রিটার্ন টু জিরো। আচ্ছা বলেন তো এটার মানে কি হতে পারে? এই যে নন রিটার্ন টু জিরো, এটা বলতে আসলে কি বোঝাবে? স্যার কোনো রিটার্ন করবে না, এটার মান 0 হবে। হ্যাঁ, আরেকজন, অন্য কেউ? জিরো হবে না, জিরো ফেরত আসবে না। নন রিটার্ন টু জিরো মানে টু জিরো লেখা আছে। করবে না, এই তো। হ্যাঁ হ্যাঁ, জিরোর দিকে হচ্ছে রিটার্ন করবে না। আর রিটার্ন টু জিরো মানে সে জিরোতে মুভ করবে, রিটার্ন করবে জিরোতে। আরেকটু বলি আপনাদেরকে, মানে নন রিটার্ন টু জিরো মানে জিরোর দিকে সে রিটার্ন করবে না, মানে জিরোর দিকে সে আসবে না। আর রিটার্ন টু জিরো মানে হচ্ছে জিরোর দিকে আসবে, এরকম আর কি বিষয়টা। তো এখন আমরা যদি একটু এই কনসেপ্টটা মনে রাখতে হবে কিন্তু আমাদের, মানে অঙ্ক করার জন্য। আমি তারপর দুইটা ফিগার দেখাই, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এখানে হচ্ছে কি, আচ্ছা এটা যেটা লেখা আছে উপরে, the presence of pulse represents a 1 and the absence of pulse represents a 0। তার মানে যখন পালস থাকবে এখানে হচ্ছে 1, আর যদি না থাকে তাহলে হচ্ছে 0। কিন্তু 0 বা 1 যেটাই হোক না কেন, এখানে কনসেপ্ট হচ্ছে রিটার্ন, 0 থেকে রিটার্ন করবে নাকি করবে না, এটা আমাদের খুবই দরকার, এবং এটা প্রত্যেকটার জন্য প্রযোজ্য। দেখেন আমি একটু যদি রিভিউ করে আসি, দেখেন এখানে হচ্ছে এটা ইউনিপোলার, নন রিটার্ন টু জিরো এবং রিটার্ন টু জিরো। যদি আমরা পোলারে যাই, এটা হচ্ছে নন রিটার্ন টু জিরো আবার রিটার্ন টু জিরো। তার মানে প্রত্যেকটারই এখানে, মানে শুধু ইউনিপোলার পোলার এগুলো মনে রাখলে হবে না, এখানে সাথে সাথে মনে রাখতে হবে জিরো থেকে ব্যাক করবে নাকি করবে না। যদি এন থাকে তার মানে কি নট, মানে কি ব্যাক করবে না। আর যদি এনটা না থাকে তাহলে কি রিটার্ন টু জিরো মানে জিরোতে আসবে। এখন কিভাবে আসবে আমরা একটু ফিগার গুলো দেখবো। যেমন এখানে দেখেন যেটা লেখা আছে, ইন দিস টাইপ অফ ইউনিপোলার সিগন্যালিং এ হাই ইন ডাটা ইজ রিপ্রেজেন্ট বাই এ পজিটিভ পালস কল্ড অ্যাজ মার্ক। আচ্ছা এটাকে মার্ক বলা হয়, ঠিক আছে। তবে আমরা একটু দেখি এই যে ইউনিপোলার, যেমন এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 0, এটা 1, এটা 0। এখন এই জিনিসটা দেখেন যে এইটা হচ্ছে হাই যদি হয়, এটা যদি নন রিটার্ন টু জিরো হয়, তাহলে এখানে কি 1 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এবং বলা আছে 0 থেকে রিটার্ন করবে না। মানে এই যে ওয়ানটা সম্পূর্ণ শেষ হচ্ছে কিন্তু এখানে, দেখেন 1টা শুরু হয়েছে এখানে, শেষ হচ্ছে এখানে। এবং আমাদের ইউনিপোলার নন রিটার্ন টু জিরোতে 1টা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এটা কিন্তু এমন না যে 1 শেষ হওয়ার আগে জিরোতে রিটার্ন করছে, এটা কিন্তু এইখান থেকে রিটার্ন করে নাই জিরোতে। যেমন আমি যদি রিটার্ন টু জিরোর ফিগারটা একটু দেখাই আর একটু ক্লিয়ার হবে। যেমন ধরেন এই যে এইটা কিন্তু 1, আগেরটা যেরকম ছিল এইখান থেকে এই পর্যন্ত আসার পরে জিরোতে আসছে, মানে যেরকম ছিল সেরকমই। কিন্তু যখন রিটার্ন টু জিরো বলবে তখন 1টা সম্পূর্ণ না গিয়ে আগে থেকেই সে রিটার্ন করবে। তার মানে রিটার্ন টু জিরো বলতে এইটাই বোঝায় যে 1টা সম্পূর্ণ কখনোই যাবে না, তার আগেই সে রিটার্ন করবে। এখন এখানে মানে দেখেন যে 1টা কিন্তু এখান থেকে নর্মালি এই পর্যন্ত যাওয়ার কথা, সে কিন্তু যায় নাই, তার আগেই কিন্তু সে জিরোতে রিটার্ন করছে, মানে রিটার্ন টু জিরো। তার মানে কিন্তু সে এই যে জিরোতে আগেই কিন্তু রিটার্ন করে ফেলছে। তার মানে রিটার্ন টু জিরো বলতে 1টা সম্পূর্ণ যাবে না, তার আগেই জিরোতে রিটার্ন করবে, এইটাই হচ্ছে রিটার্ন টু জিরো এই কনসেপ্ট। আর এইখানে দেখেন নন রিটার্ন টু জিরো, তার মানে সে জিরোতে কিন্তু রিটার্ন করে নাই, 1টা সম্পূর্ণ শেষ করছে এখানে। আর রিটার্ন টু জিরোতে কিন্তু 1টা সম্পূর্ণ শেষ করে নাই, সে আগে থেকেই রিটার্ন করছে। এখন যদি আমরা পরের গুলা দেখি, এটা না এটা দেখি, যেমন দেখেন এই শেপটা এখন দেখবো, এটাও কিন্তু সম্পূর্ণ 1 এই পর্যন্ত, এখানে সম্পূর্ণ গেছে, যায় নাই, তার আগেই সে রিটার্ন। তারপর সে 0-0-তে যাচ্ছে, আবার এইখানে গিয়ে সে 1টা পাইছে। এখন এইখানে কিন্তু এটা হচ্ছে 1, এখন এইখানে দেখেন আবার সে ব্যাক করছে, আবার এখানে 0-তে আসলো, আবার এইখানে গেল, এটা 1 পেলো সে,
এখানে কিন্তু ওয়ান আছে কয়টা, একটা দুইটা তিনটা এখানে লেখা আছে। এটা কিন্তু আপনারা নিবেন নিজের ইচ্ছা মতো। ধরেন এখানে কেউ একটা ওয়ান নিবেন, কেউ হচ্ছে 5টা ওয়ান নিলেন, কোনো সমস্যা নাই। কিন্তু কনসেপ্টটা হচ্ছে এটাই, ওয়ান যদি থাকে, যদি নেওয়া হয়, যেমন আমি যদি কোশ্চেনটা বলি যে সিকোয়েন্স হচ্ছে 1010 এখানে 3টে ওয়ান না দিয়ে 01 দিলাম, আবার সিকোয়েন্সটা কিন্তু আমিও দিতে পারবো। আর যদি আমি না বলি আপনারা নিজের মতো করে নিতে পারবেন। তাহলে আমি ধরেন একটা সিকোয়েন্স দিচ্ছি 1010 তাহলে 1010 তাহলে সে 1 নাম্বার কোথায় আছে, 1 নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে, 5 নাম্বার পজিশনে। তাহলে সে কি 1 3 5-এ ওয়ান কমপ্লিট হওয়ার আগেই সে 0-তে ব্যাক করবে। যেমন আমরা যদি এই ডায়াগ্রামটা এখন দেখি, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে ওয়ান, তাহলে সে এখানে সম্পূর্ণ ওয়ান যাওয়ার আগে 0-তে ব্যাক করলো, এখানে ওয়ান সম্পূর্ণ ওয়ান যাওয়ার আগে 0-তে ব্যাক করলো, এখানে ওয়ান সম্পূর্ণ ওয়ান যাওয়ার আগে সে 0-তে ব্যাক করলো। তাহলে এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের রিটার্ন টু 0। আর যদি 0-তে ব্যাক না করে সম্পূর্ণ ওয়ানটা যদি কমপ্লিট হয়, তাহলে সেটা হবে নন রিটার্ন টু 0। আচ্ছা, এই কোনো সমস্যা থাকলে বলতে পারেন। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। এখানে ক্লক আর হচ্ছে ডাটার স্যার দুইটা স্যার মানে কিভাবে আসতেছে স্যার, মানে এই দুইটার কি কোনো কম্বিনেশন আছে কিনা? এটা একটা পালস, ক্লক পালস। মানে স্যার ক্লক পালস কি অলওয়েজ স্যার এরকম স্যার জিরোর হ্যাঁ, আগ ক্লক পালস পর্যন্তই থাকবে? এরকমই থাকবে, ক্লক পালস এটা চলতেই থাকবে। এবং আপনি এটা না দিলেও কোনো সমস্যা নাই, আপনাদের জবের যে কোশ্চেন গুলো আছে এই সিকোয়েন্সটা দিয়ে দিবে এবং এইটাও সেভ ড্র করা ডাটার থাকবে। সাথে ইউনিপোলার স্যার। হ্যাঁ হ্যাঁ, এবং এটা ড্র করা থাকবে না, সিকোয়েন্স দেওয়া থাকবে এমন বলা থাকবে ইউনিপোলার আর যে ড্র করেন সিকোয়েন্স হচ্ছে 101। এইটা কিন্তু দেয়া থাকবে না, এই শেপ কিন্তু দেয়া থাকবে না। আপনার ওয়ান দেখলে কিন্তু আপনি এই শেপটা ড্র করতে পারবেন না, দেখেন তো। জি স্যার। আবার 0 থাকলে এটা ড্র করে দিবেন, এইটা আর কি। কোশ্চেনটা এমনই থাকে, মানে পরীক্ষা দিলেও বুঝতে পারবেন, বা মানে বিষয় হচ্ছে সিকোয়েন্স দেওয়া থাকবে 1010 এই ফরম্যাটে, আর আপনাদের ড্র করতে হবে হচ্ছে এটা। তাহলে কি এখানে যদি আমি 1 দেই, এটা পারবেন না ড্র করতে? জি স্যার পারবো। এরকমই আর কি বিষয়টা। তাহলে কনসেপ্টটা তো ক্লিয়ার, মানে নন রিটার্ন আর রিটার্ন দুইটার কনসেপ্টটা ক্লিয়ার না? কারো তো সমস্যা নাই, তাই তো? কথা তো বলতেছেন না, তার মানে সমস্যা নাই। জি স্যার, সমস্যা নাই স্যার। এই কনসেপ্টটা মনে রাখলে হবে, আর কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে? যে কোথায় ব্যাক করবে, কোথায় ব্যাক করবে না, এই কনসেপ্টটা মনে রাখলে হবে। এখন আপনাকে যদি আমি এখানে 10,000 যদি সিকোয়েন্স দিই, পারবেন না? ধরেন এখানে 10,000 দিলাম, পারবেন তো, তাই তো? হয়তো খাতায় জায়গা নিবেন আর কি, সেটাই। জি, জি। পারবো স্যার। কিন্তু পারবেন তো, কনফিডেন্স তো আছে। জি 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 স্যার। স্যার। তাইলে মনে করেন জবে আপনি 3 নাম্বার পেয়ে গেলেন, 3 নাম্বার বা 2.5 নাম্বার যদি পরীক্ষা দেন আর কি। আচ্ছা, তারপরে এখন আমরা এখানে কিছু অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ গুলো একটু পরে নিলেও পারবেন, তারপরে আমি কয়েকটা সহজ দেখাই। যেমন ইউনিপোলার আরজেটের যে অ্যাডভান্টেজ, আচ্ছা আগে কি অ্যাডভান্টেজ ছিল আরো? হ্যাঁ, আগেও ছিল। এনারজেটের অ্যাডভান্টেজ ছিল, এটা হচ্ছে সিম্পল হয়। এখানে দেখেন 2টা করে মনে রাখলে হবে, এত বেশি মনে রাখার দরকার নেই। 2টা অ্যাডভান্টেজ, 2টা ডিসঅ্যাডভান্টেজ। সহজ দেখে, যেমন এটা সিম্পল, লেজার ব্যান্ডউইথ, নো এরর কারেকশন, তারপর নো ক্লক ইজ প্রেজেন্ট, এই টাইপের, মানে যার যেটা মনে হয় আর কি, এখান থেকে দেখে নিন। 2টা করে দেখলেই হবে, এত বেশি মনে রাখার দরকার নেই। এখানে ধরেন 2টা করে দেখে নিলেই হবে। এগুলো তো আসলে মানে বোঝানোর কিছু নাই, জাস্ট মনে রাখলে হবে, সহজ, দেখলেই পড়তে পারবেন। আবার আরেকটা জিনিস বলি, একটু কম্পেয়ার করে পড়বেন। যেমন দেখেন অ্যাডভান্টেজ এটাও সিম্পল লেখা আছে, এখানেও সিম্পল লেখা আছে। কম্পেয়ার করলে কি হবে, একটা দিয়ে কয়েকটাতে হয়ে যাবে আর কি। যেমন একটা অ্যাডভান্টেজ দিয়ে 2টা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, আবার একটা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে 2টা হয়ে যাচ্ছে। এইভাবে পড়লে তখন কিন্তু আসলে 2টা করে না, একটা করে হয়ে যাবে বিষয়টা। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, এই জন্য বলে দিলাম যে কম্পেয়ার যদি করা যায় তাহলে কম্পেয়ার করে পড়বেন, তাহলে সুবিধা হবে আর কি। তারপরে দেখেন পোলারেও কিন্তু এনারজেট এবং আরজেট এর কনসেপ্ট কিন্তু সেম, সবসময় কিন্তু এই কনসেপ্টটা সেম থাকবে। তবে এখানে দেখেন পোলার যদি হয়, পোলার মানে হচ্ছে একবার পজিটিভ আসবে, একবার নেগেটিভ আসবে। যখন ইউনিপোলার ছিল, ইউনি মানে কি একদিকে, আর পোলার হচ্ছে কি দুই দিকে, একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে। এটা হচ্ছে কি পোলারের কনসেপ্ট। তবে নন রিটার্ন টু 0 এটার কনসেপ্ট কিন্তু আগের মতোই, মানে যতই হোক পোলার আসুক, যত পোলারই আসুক, বাই পোলার আসুক, ইউনিপোলার আসুক, রিটার্ন টু 0 আর নন রিটার্ন টু 0 এটার কনসেপ্ট কিন্তু আগের মতোই। যেমন দেখেন এখানে এটা যদি নন রিটার্ন টু 0 হয়, এখান থেকে কিন্তু এখানে আসবে না, নিচে আসবে না, রিটার্ন কিন্তু হয় নাই। আবার যদি আমরা রিটার্নটা দেখি, এখানে দেখেন এটা কিন্তু রিটার্ন করছে, তার মানে কিন্তু যখন রিটার্ন করবে তখন হচ্ছে রিটার্ন টু 0। তবে আমাদের কম্পেয়ারটা পড়তে হবে ইউনিপোলারের সাথে পোলারের ডিফারেন্সটা কোথায়। ইউনিপোলারে ছিল যে কোনো একদিকে, ধরেন হচ্ছে +1 বা +b, এটা ধরতে পারেন। পোলার হচ্ছে +b এবং -b বা +1 -1 এই ফরম্যাটে, মানে এটা হচ্ছে দুই দিকেই থাকবে।
এটা হচ্ছে কনসেপ্ট। যখন ইউনিপোলার হবে তখন হচ্ছে একদিকে, আর এটা হচ্ছে দুই দিকে থাকবে। প্লাস ভি ধরেন, কোনো কিছু না দিয়ে থাকলে তো প্লাসই হয়, প্লাস ভি আর হচ্ছে মাইনাস ভি। তাইলে এখন দেখেন এটার সাথে কম্পেয়ার করে যে যখন 1 হবে তখন 1, যখন 0 হবে তখন 0, আবার যখন 1 তখন 1, যখন 0 হবে 0, কারণ এখানে কোনো রিটার্ন নাই, সেজন্য দেখেন এটা সবচেয়ে সহজ। মানে এখানে দেখবেন রিটার্ন টু 0 এবং নন রিটার্ন টু 0 এর মধ্যে নন রিটার্ন টু 0টা সবচেয়ে সহজ, কারণ যা আছে সেটাই। তবে পারলে দুইটাই সহজ। যদি রিটার্ন টু 0 হয় তাহলে কি 1টা কমপ্লিট হওয়ার আগে ব্যাক করবে। এখন আমরা দেখবো সেটা পারি কিনা। যেমন দেখেন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে এই 1টা সম্পূর্ণ না যাওয়ার আগে ব্যাক করার কথা। দেখেন 1টা সম্পূর্ণ যায় নাই, ব্যাক করতেছে। তারপরে এখানে 0টা আসলো, এটা আবার কি রিটার্ন টু 0, এটা কিন্তু 0টাও সম্পূর্ণ, এই যে -1 মাইনাস বি যেটা, সেটাও কিন্তু সম্পূর্ণ যায় নাই, 0তে কিন্তু ব্যাক করছে। 0তে ব্যাক করতেই হবে, প্লাস বি হোক মাইনাস বি হোক, 0তে ব্যাক করতেই হবে তাকে, কারণ রিটার্ন টু 0। আবার ধরেন এইটাতে আসলাম, এখানে সম্পূর্ণ 1টা যায় নাই, 0তে ব্যাক করে হচ্ছে। তারপর এই 0-র জন্য যাবে হচ্ছে মাইনাস বিতে, কিন্তু মাইনাস বি সম্পূর্ণ যাবে না, 0তে ব্যাক করবে। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তার মানে 1 এর জন্য হয় প্লাস বি, 0-র জন্য হয় মাইনাস বি, কিন্তু নন রিটার্ন টু 0 হলে যা আছে সেরকমই থাকবে। যদি রিটার্ন টু 0 হয় তাহলে সবসময় 0তে ব্যাক করবে, সে প্লাস বি হোক মাইনাস বি হোক, সবসময় সে 0তে ব্যাক করবে। স্যার আচ্ছা, হ্যাঁ এর আগে যেটা দেখাইলেন যে রিটার্ন টু 0, কিন্তু হ্যাঁ, ওইটা তো স্যার নেগেটিভটা তো আর রিটার্ন করে নাই। কোনটা আগে ইউনিপোলারের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ইউনিপোলার তো নেগেটিভ নাই, এই জন্যই তো এটা আগে কোনো এটা কিছু বলে এরকম নিলাম। হয় না। আর Last ইউনিপোলার নাই। একটা ভ্যালু। ক্রোমোজোম হয় না। হ্যাঁ হ্যাঁ, একটা ভ্যালু তো, এটাই তো বললাম, প্রথমেই তো এটা বলে নিলাম। ইউনি মানে কি? ইউনি মানে কি একটা না, এটা বোঝায় না, এক এক জি জি এই জি। জন্যই তো একটা ভ্যালু। দেখেন ও আচ্ছা এটা আচ্ছা। তো নেগেটিভ নাই, ব্যাক করবে কিভাবে, হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। আচ্ছা, এখন বলেন যে এই দুইটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, ইউনিপোলার এবং পোলারের মধ্যে কোনোটা রিপিট করতে হবে কিনা? না স্যার, বুঝতে Sure, পারলাম। না স্যার, ঠিক আছে। তবে আমি একটা জিনিস বলি, আপনারা এখানে পড়েন ঠিক আছে, কিন্তু বাসায় গিয়ে কিন্তু অবশ্যই খাতায় একবার হলেও লিখেন, তাহলে সবচেয়ে ভালো পোলারটা হবে স্যার আর কি। আরেকবার একটু বলেন স্যার, আচ্ছা নিচেরটার বলতেছি, সমস্যা কনসেপ্টটা নাই। ক্লিয়ার হয়। যে আজকেই ধরেন খাতার মধ্যে জাস্ট প্রত্যেকটা ফিগার একবার করে ড্র করবেন, ধরেন আধা ঘন্টা লাগলো প্রত্যেকটা ফিগার, মানে আপনাদেরই সুবিধা হবে আর কি তাহলে। আচ্ছা আমি পোলারটা আবার রিপিট করতেছি, কিন্তু আপনার আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যেন খাতায় একবার করে ড্র করেন। আচ্ছা পোলারটা হচ্ছে আহ, আগে প্রথমে হচ্ছে পোলার মানে হচ্ছে প্লাস বি এবং মাইনাস বি আসবে, আর ইউনিপোলার মানে হচ্ছে একদিকে, মানে প্লাস বি আসবে। তাইলে 1 এর জন্য হচ্ছে প্লাস বি আর 0-র জন্য হচ্ছে মাইনাস বি। এখন প্লাস বি মাইনাস বি আসবে ঠিক আছে, কিন্তু এটা কি রিটার্ন করবে নাকি করবে না? যদি নন এনার্জেট হয় তাহলে রিটার্ন করবে না। রিটার্ন করবে না বলতে 1 শেষ হয়ে যাবে সম্পূর্ণ, রিটার্ন করবে না। আর যদি আর জেড হয় মানে রিটার্ন টু 0 হয়, তাহলে 1 সম্পূর্ণ শেষ হবে না, মানে প্লাস বি সম্পূর্ণ শেষ হবে না, ব্যাক করবে। 0-র জন্য নরমালি হবে মাইনাস বি, কিন্তু মাইনাস বি সম্পূর্ণ কিন্তু যায় নাই, সে ব্যাক করবে কি 0-তে। তাহলে কনসেপ্টটা এমন, সে পজিটিভ হোক নেগেটিভ হোক সব সময় সে 0-তে ব্যাক করতেই হবে তাকে, এটাই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা বুঝতে পারছেন কি কোশ্চেন করলেন যে? জি স্যার বুঝতে পারছি স্যার। তারপরে এটা খাতায় ড্র করবেন, সবার জন্য এটা প্রযোজ্য। এবং আমি হয়তো জিজ্ঞেস করতে পারি খাতা দেখানোর জন্য শেয়ারিং স্ক্রিনে গিয়ে, সবাই খাতায় দেখতে চাই আর কি এটা, মানে হয়তোবা না দেখলেও নাও দেখতে পারি, কিন্তু সবাই খাতায় ড্র করবেন, নেক্সট উইকে হয়তো দেখতেও পারি। আচ্ছা এখন আমাদের লাস্ট, আচ্ছা এখানে মনে হয় অ্যাডভান্টেজ আছে, এটাও একটু পড়ে নেবেন দুই একটা করে। এই যে পোলার এনার্জেটের অ্যাডভান্টেজ, এই যে দেখেন সিম্পল নো এরর কারেকশন, এই প্রত্যেকটাতে একই কথা আছে, লো ফ্রিকোয়েন্সি, তারপরে ক্লক ইজ নো ক্লক ইজ প্রেজেন্ট, প্রত্যেকটাতে একই আছে। তার মানে মনে হয় একটা দুইটা পড়লেই মোটামুটি হয়ে যাবে আর কি, মিল আছে অনেকটাই। তারপর হচ্ছে বাইপোলার, এখানে বাইপোলার হচ্ছে গিয়ে দেখেন পোলার হচ্ছে গিয়ে প্লাস এবং মাইনাস, আর বাইপোলার হচ্ছে দেখেন লেখা আছে একবার প্লাস একবার মাইনাস একবার হচ্ছে 0, মানে তিনটা। তাহলে ইউনিপোলার হচ্ছে শুধু প্লাস বি, পোলার হচ্ছে গিয়ে প্লাস মাইনাস বি, আর বাইপোলার হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 0। এখন কখন প্লাস বি হবে, কখন মাইনাস বি হবে, কখন 0 হবে, এটা মনে রাখলে টোটালটাই পারবেন, কারণ রিটার্ন আর নন রিটার্ন তো আপনারা জানেনই। এখন কখন প্লাস বি হবে, কখন মাইনাস বি হবে, কখন 0 হবে, এটা আমরা এখন দেখব। যেমন এখানে দেখেন যে এখানে দুইটা একসাথে দেয়া আছে, আমরা প্রথমে এনার্জেট এটা দেখব, এটা শুধু দেখব প্রথমে, কখন প্লাস বি কখন মাইনাস বি কখন 0। দেখেন প্রথমে একটা 1 দেয়া আছে, তারপরে একটা 0 দেয়া আছে, তারপরে একটা 1 দেয়া আছে, আমরা শুধু এইটুকের মধ্যে এখন দেখব। প্রথম 1 এর জন্য হবে প্লাস বি, 0-র জন্য হবে 0, সেকেন্ড 1 এর জন্য হবে মাইনাস বি। তাহলে 0-র জন্য সব সময় 0 হবে,
প্রথম ওয়ানের জন্য হবে প্লাস বি, পরের ওয়ানের জন্য হবে মাইনাস বি। যদি আমরা এখন আরেকটু আগাই, প্রথম ওয়ানের জন্য প্লাস বি গেল, জিরোর জন্য জিরো গেল, সেকেন্ড ওয়ানের জন্য মাইনাস বি, জিরোর জন্য জিরো, জিরোর জন্য জিরো, তারপরে আবার পরের ওয়ান। তাহলে নিয়ম অনুসারে আমাদের কি আসার কথা এখানে বলেন তো একজন? 3 নাম্বার ওয়ানে কি আসার কথা? পজিটিভ বি না মাইনাস বি? পজিটিভ। তাই 4 নম্বরে আবার নেগেটিভ। নেগেটিভ, আবার 5 নম্বরে পজিটিভ। পজিটিভ। তাহলে এখানে যত সিকোয়েন্স দেয়া থাকুক না কেন, পারবেন না এই হিসাব করে? জি স্যার পারবো। তাহলে এটা মনে রাখলেই হবে যে প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা মাইনাস। তারপরে এটা দেখেন, এখানে এটা আমি বলবো না, দেখি আপনারা পারেন কিনা। এই রিটার্ন টু জিরোটা নিজেরা দেখেন। যেখানে পাবো সব জিরোতে রিটার্ন করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রিটার্ন করছে, রিটার্ন করছে, ওয়ান রিটার্ন শেষ না করছে, করে জিরোতে রিটার্ন করছে, আর জিরো তো জিরো। জিরো তো জিরোই। হ্যাঁ হ্যাঁ, এটাই জিরো তো জিরো, এটা রিটার্ন করার কিছু নাই। তাহলে এটার মেন থিমস হলো ওয়ান এর উপর ই করে যে ওয়ান হলে একবার পজিটিভ, আবার পরে হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ, পরে হ্যাঁ, ওয়ান হ্যাঁ। এই সিকোয়েন্স অনুসরণ করবে। হ্যাঁ হ্যাঁ, এই সিকোয়েন্স অনুসরণ করবে, এইটাই। তাহলে এখানে দেখেন যে রিটার্ন টু জিরোর কনসেপ্ট কিন্তু প্রত্যেকটাতে সেম, একবার যদি মনে রাখেন সবগুলাতে সেম। কিন্তু এখন ইউনিপোলারে হচ্ছে শুধু প্লাস বি থাকবে, পোলারে হচ্ছে প্লাস বি মাইনাস বি থাকবে, আর বাইপোলার হচ্ছে প্লাস জিরো মাইনাস, তিনটা থাকবে। তাহলে প্রথমটা 1, তারপরেরটাই 2, তারপরেরটাই 3, এই তিনটা কনসেপ্ট। আর রিটার্ন টু জিরো এটা তো এখন ভালোই বুঝতে পারছেন। এটা যদি মনে রাখেন তাহলে পরীক্ষাতেও ড্র করতে পারবেন, যে কোনো পরীক্ষায়, জবের হোক, গ্রিনের পরীক্ষা হোক, খাতায় হোক, যে কোনো সময় ড্র করতে পারবেন। এখানে কিন্তু মুখস্থের কিছু নাই, এবং এগুলো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আপনি পারবেন না, আসলে মুখস্থ করেও পারবেন না। এটাকে এরকম ফিগার কি মুখস্থ করে পারবেন কেউ? মনে রাখতে পারবেন? পারবেন না। কিন্তু তার মানে কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে, যত সিকোয়েন্স দেওয়া থাকুক না কেন সে এমনিই পারবে। তারপরে কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার বিষয়টা মানে যে আরেকবার ক্লিয়ার করেন দেখি স্যার, মানে একটু প্রথম থেকে? গেলাম। জি জি জি, জাস্ট এটাই। তবে আপনাদের হাতের কাছে খাতা থাকলে কিন্তু লিখতে পারেন আর কি। আমি তো আর জানি না খাতা নিয়ে বসছেন কিনা। জি স্যার খাতা আছে স্যার। হ্যাঁ, একটু ড্র করতে পারেন, তাহলে সুবিধা হবে আর কি। আমি কিন্তু যখন ফিজিক্যালি পড়াইছি তখন খাতা কিন্তু চেক করতাম আপনাদের কাছে গিয়ে গিয়ে, এখন তো আর সেটা পারতেছি না, এই জন্য বুঝতেছি না। তাই একটু খাতায় ড্র করতে পারেন আর কি, যাদের মনে হয় দরকার। তবে নেক্সট উইকের ইনস্ট্রাকশন হচ্ছে, নেক্সট উইকে কিন্তু হাতের কাছে ক্যালকুলেটর থাকতে হবে। আপনাদের যেমন বলতাম ক্লাসে আসার নিয়ম খাতা কলম ক্যালকুলেটর, নেক্সট উইকে যেহেতু ম্যাথ দেখাবো, ক্যালকুলেটর কিন্তু হাতের সামনে রাখতে হবে। স্যার ভালোভাবে মনে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। এখন অনলাইনের জন্য অনেক কিছু বলি না, আমি ধরে নেই আপনারা ভালো আর কি, সেই জন্য আর কিছু বলি না অনেক কিছুই। আচ্ছা, তারপরে যেহেতু একজন বললো, পুনরায় একটু রিপিট করি, সবগুলা ওভারভিউ দিচ্ছি আর কি। স্যার শুধু ওই যে এটা বাইপোলারটা দেখালেই হবে স্যার। বাইপোলারটাই? আচ্ছা, মানে যে এখন যেটা দেখালেন আর কি রিসেন্টলি, আচ্ছা, আচ্ছা, প্লাস আচ্ছা, মাইনাস জিরো ওয়ান আচ্ছা, এটা আমি না বলে দেখি অন্য একজন বলেন তো, অন্য একজন বুঝান তো, দেখি পারেন কিনা কেউ। স্যার আমি বলি। হ্যাঁ বলেন বলেন। স্যার বাইপোলারে তিনটা লেভেল থাকবে, একবার পজিটিভ নেগেটিভ, একটা জিরো লেভেল। আমরা এখানে যদি ফলো করি, কথা বোঝা যাচ্ছে না তো। দুইজন কথা বলতেছেন কিনা, বাকিরা একটু মিউট করে ফেলেন, তাহলে সুবিধা হবে। স্যার এখানে আমাদের যে বাইপোলার যেটা বললাম, তিনটা স্টেপ থাকবে, একটা পজিটিভ, একটা জিরো লেভেল, আর একটা নেগেটিভ। একটু জোরে বলো আসলাম। শোনা যাচ্ছে না তোমার কথা। আচ্ছা, এখানে তিনটা স্টেপ থাকবে, একটা পজিটিভ, স্যার বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, আর একটু লাউডলি বলেন, একটু লাউডলি বলেন, মাইক্রোফোনটা একটু সামনে নেন। স্যার আমার মাইক্রোফোনে কোনো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, সবাই একটু চুপ থেকে, মানে সবাই তো চুপই, মনোযোগ দিয়ে শুনেন। স্যার ওর আউট মানে ওর পাশে স্যার কি কথা বলছে স্যার, ওই কথাটাই বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমারও এটাই মনে হচ্ছে আর কি। আচ্ছা, আপনি যতটুকু পারেন চেষ্টা করেন। স্যার এখানে তিনটা স্টেট থাকবে, একটা পজিটিভ স্টেট, একটা নেগেটিভ স্টেট, আর একটা আমাদের জিরো লেভেল যেটা আছে। আমরা এখন নন রিটার্ন টু জিরো যেটা, আমরা যদি ডাটা এখানে খেয়াল করি, যদি 1 থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের প্রথম 1 এর ক্ষেত্রে আমরা পজিটিভ ভ্যালু আসবে, জিরোর ক্ষেত্রে সব সময় জিরো লেভেল থাকবে। এখন সেকেন্ড যে আমার 1 আছে বা হাই ডাটা আছে, সেটা তখন নেগেটিভ হয়ে যাবে, এই সিকোয়েন্স অনুযায়ী যাবে। কারণ প্রথম 1 এর ক্ষেত্রে পজিটিভ, সেকেন্ড 1 এর ক্ষেত্রে নেগেটিভ, থার্ড 1 এর ক্ষেত্রে পজিটিভ, ফোর্থ 1 এর ক্ষেত্রে নেগেটিভ। এইভাবে সিকোয়েন্স অনুযায়ী যত ডাটা থাকবে আমাদের এরকম হবে। আর জিরো অলওয়েজ জিরো থাকবে। আর যেটা এখানে আছে রিটার্ন টু জিরো, এটা আমরা 1 এর স্টেপ ফুল কমপ্লিট না করে সে জিরোতে রিটার্ন করবে, পজিটিভ সাইকেলের দিকে হোক বা নেগেটিভ সাইকেলের দিকে হোক। আচ্ছা, ক্লিয়ার হয়েছে যে কোশ্চেন করলেন? বোঝানোর কথা যে বললেন, বুঝতে পারছেন কিনা? সকালে শুনতে পাচ্ছ তো? উনি কি ডিসকানেক্ট হয়ে গেল কিনা? তাহলে তো আছে ব্যাক স্যার, হয়ে যাবে। সোহাগ আছে স্যার।
আচ্ছা, হ্যালো। ডিসকানেক্ট হয়ে গেলে তো ব্যর্থ হয়ে যাইতো আর কি চেষ্টাটা। না না স্যার, ডিসকানেক্ট হয় নাই, কিন্তু স্যার এই যে আপনি 00 যেটা এর পরের স্টেপে, এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কয় এখানে নাম্বার ওয়ান দেখেন, এটা কয় নাম্বার ওয়ান সেটা দেখেন, কত নাম্বার ওয়ান এটা। 1 1 2 3 নাম্বার 1। তাহলে প্রথমে পজিটিভ যদি হয়, পরে যদি নেগেটিভ হয়, তাহলে এটা কি হওয়ার কথা? পজিটিভ। পজিটিভ। তাহলে পজিটিভ হলো, প্রথমটা আচ্ছা। পজিটিভ, ওয়ান পরেরটা গুলা নেগেটিভ। কাউন্ট করবা সোহাগ, যে তোমার হচ্ছে জিরো চারটা থাকুক সমস্যা নাই, হ্যাঁ কিন্তু হ্যাঁ জিরোর এটাই পরে এটাই। ওয়ান হচ্ছে কয়টা, মানে কত নাম্বার ওয়ান হচ্ছে, মানে যে চারটা জিরোর পর ওয়ান হচ্ছে কত নাম্বারে আসছে, অর্থাৎ প্রথম ওয়ানটা তুমি পজিটিভ, তারপর সেকেন্ড ওয়ানটা নেগেটিভ, আবার থার্ড ওয়ানটা আবার পজিটিভ, থার্ড ওয়ান যতক্ষণ না আসবে ততক্ষণ তো জিরো হতেই থাকবে, যখনই আচ্ছা থার্ড আচ্ছা ওয়ানটা আসবে তখনই তুমি ওটাকে পজিটিভ করে দিবা, ফোর্থ ইভেন আর যখন অডের আসবে তখন হিসাব। ওটা নেগেটিভ করে দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা তাহলে মোটামুটি এটা পোলারটা হলো। এখন এই যে পোলারের যেটা রিটার্ন, এটা একটু স্যার বলেন। রিটার্ন টু জিরোটা স্যার আমি বলবো কি স্যার? হ্যাঁ বলেন বলেন, চেষ্টা করেন দেখি। স্যার রিটার্ন টু জিরো যেটা, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ফুল অনটা হওয়ার আগে সেটা হচ্ছে জিরোতে রিটার্ন করে নিচ্ছে। দেখো যে রিটার্ন টু জিরো নিয়মটা ওই আগের নিয়মটাই ধরো, এটা এখানে ফলো করছে যে অন যখন হচ্ছে, মানে অন যখন হচ্ছে তখন ওটা পজিটিভে যাচ্ছে, সেকেন্ড অনটা হচ্ছে নেগেটিভে যাচ্ছে, অর্থাৎ ফুল হচ্ছে না, মানে প্রথম মানে ফুল হওয়ার আগে রিটার্ন করে নিচ্ছে জিরোতে। দেখো যে অর্ধেক যে হচ্ছে আবার রিটার্ন জিরোতে চলে যাচ্ছে। তারপরেরটা দেখো যে ওই একই সিকোয়েন্স অনুযায়ী, যে থার্ড অনটা হচ্ছে পজিটিভ হচ্ছে, ফোর্থ অনটা নেগেটিভ হচ্ছে, আবার আচ্ছা আচ্ছা, এইটা ওভাবেই কিন্তু ফুল হচ্ছে না, ওটা অর্ধেকে যে রিটার্ন করে নিচ্ছে জিরো। আপনি এই যে এখানে দাগগুলো দেখেন যে কমপ্লিট কিন্তু হচ্ছে না, এই যে এখানে ছোট ছোট দাগ দেয়া আছে, মানে বুঝতে এইখানে পারছি আসলে স্যার। কমপ্লিট। হ্যাঁ এটাই আর কি। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে সিকোয়েন্স হ্যাঁ 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 অনুযায়ী চলতে থাকবে। হ্যাঁ, কিন্তু সিকোয়েন্স রিটার্ন অনুযায়ী টু চলবে। জিরোতে হচ্ছে ফুল হচ্ছে না, আর ইয়ে তোমার হচ্ছে যেটা আর ওই বাইপোলার যে এনার্জি যেটা, ওটা হচ্ছে ফুল হচ্ছে। হুম হুম হুম, হুম। মানে বুঝতে পারছি পজিটিভ স্যার। থাকুক নেগেটিভ থাকুক, ফুল হবে হচ্ছে এনার্জেটে, আর যদি আরজেট হয় তাহলে ফুল হবে না আর কি। এই যে দাগ দেয়া আছে এটাই হচ্ছে ফুল। এটা জি আপনার জি মতো স্যার, করে আপনি নিতে পারবেন সিকোয়েন্স। স্যার বুঝতে পারছি স্যার, আর সমস্যা আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তারপরে এটা তো মনে হয় অ্যাডভান্টেজ আছে, এটাও পারবেন, মানে আগের গুলোর সাথে দেখেন সবগুলাই মনে হয় মিল আছে। আমার মনে হয় কি এখানে দুইটা অ্যাডভান্টেজ আর দুইটা ডিসঅ্যাডভান্টেজ শিখলে সবগুলোতেই মনে হয় হয়ে যাবে আর কি, সম্ভবত। তারপর একটু দেখে নিয়েন, কোশ্চেন না থাকলে মনে হয় এইখানেই মোটামুটি শেষ। আচ্ছা আমি কিছু কোশ্চেন করি যদি আপনারা বুঝতে পারেন মোটামুটি। 5 মিনিট কোশ্চেন পড়বো, তারপরে শেষ করে দিব আর কি আজকের ক্লাস। তবে নেক্সট উইকের ইনস্ট্রাকশন হচ্ছে সবাই অঙ্কগুলো একবার করে করবেন মিনিমাম, আর অবশ্যই হাতের কাছে ক্যালকুলেটর থাকতে হবে। যারা অবশ্য বাইরে হ্যালো যদি স্যার। থাকেন কেউ, হ্যাঁ তাদের, হ্যাঁ বলেন। স্যার মানে খাতার অঙ্কগুলো কি ক্লাসরুমে দিয়ে দিচ্ছেন পিডিএফ? ক্লাসরুমে দিয়ে দিব, এখনো দিই নাই আর কি, আমি একটু আগে রেডি করলাম তো, শেষ হয় নাই। মানে শেষ হওয়ার পরে আপলোড দিতে পারি ওকে না, দিয়ে দিব সমস্যা নেই। হ্যাঁ স্যার, শুনতেছেন? জি হ্যাঁ হ্যাঁ স্যার। বলেন। স্যার আমি একটু লেটে জয়েন করছি না, ওই প্রেজেন্টেশনের ব্যাপারে কোনো কথা হয়েছে ও শুরুর না দিকে? না, এটা হয় নাই। আচ্ছা আপনাদের প্রেজেন্টেশন বাকি আছে আর কারো দেন নাই? স্যার আমি দেই নাই স্যার, রেজাল্ট করি 140 স্যার। আমার কাছে কয়েকজনের নাম লেখা আছে, অবশ্য চেক করতে হবে। স্যার 04 বাকি। আমি দেই নাই স্যার, স্যার আচ্ছা 140 স্যার। আচ্ছা, সিআর একটা কাজ করেন, একটা লিস্ট করে আমাকে নেক্সট লিস্ট উইকে দিয়ে দিয়েন। আপনাকে দিয়ে দিব না, সবার আইডিয়ার নাম এরপরে আমি লাস্টে নিয়ে নিব না প্রেজেন্টেশন, অন্য একটা দিন ধরেন লাস্ট ক্লাসে নিয়ে নিব না, সমস্যা নেই। একটা লিস্ট করে রাখেন, ওকে স্যার। তাহলেই হবে। আচ্ছা আমরা এখন 5 মিনিট কোশ্চেন করবো, তারপরে শেষ করে দিব। দুইজন করে নিয়ে আসবো আর কি এখন। আচ্ছা বিপ্লব ঘোষ, আপনি আনমিউট আছেন, আপনি থাকেন, তাইলে যাওয়ার দরকার নাই। আরেকজন নিয়ে আসি আমরা। আচ্ছা এই যে ডিওয়াইএন দিয়ে মোবাইল ডিভাইস দিয়ে ঢুকছেন, এটাকে আনমিউট করেন যদি শুনতে পান। DYN11-03। আচ্ছা উনি কি ডিসকানেক্ট হয়ে গেল, মানে ওনার তো আমি অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা এখানে হচ্ছে বিপ্লব ঘোষের সাথে আসবে হচ্ছে শাওন, ইকবাল হোসেন শাওন 30। শুনতে পেলে আনমিউট করেন। আচ্ছা তারপর হচ্ছে জাহিদুল 06। জাহিদুল অফিসে চলে গেছে। ও আচ্ছা অফিসে চলে গেছে, মেসেজ দিছে, আচ্ছা দেখি নাই মনে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এনামুল হাসান খান 152। হ্যাঁ আচ্ছা এনামুল হাসান খান, আপনি প্রথমে বিপ্লব ঘোষকে একটি কোশ্চেন করেন আজকের ক্লাস সম্পর্কিত।
আচ্ছা লাইন কোড জিনিসটা কি? লাইন কোড কি কাজে ব্যবহৃত হয়? লাইন কোডটা আসলে না পারলে আরেকটা করেন। স্যার পারবো না স্যার, আজকে মনোযোগী ছিলাম না বেশি একটা। টাইপস অফ পোলার। স্যার আজকে পারবো না স্যার, বেশি মনোযোগী ছিলাম না। আপনি কোথায় ছিলেন? তো শাস্তি দেওয়া লাগবে, এখন তো দেখতে পাই না আপনাদেরকে। না স্যার আমি এখানে ছিলাম কিন্তু একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম স্যার। বিপ্লব মনে হয় স্যার ব্যস্ত ছিল। এটা তো ঠিক না, আমি তো দেখতে পাই না আপনাদেরকে, আমি তো বিশ্বাস করি, বুঝতে পারছেন? না না স্যার আমি এইখানেই বসেছিলাম স্যার, আমি যত সময় আপনি ক্লাস করেছেন 1 ঘন্টা আমি ফুল বসা। আপনি আপনার নিজেকে একটা কোশ্চেন করে আনসার দেন, দেখি কি বুঝতে পারছেন। নিজেকে একটা কোশ্চেন করেন, সহজ স্যার কোশ্চেন। আপনি এই ইয়েটার নাম কি বলে, ইউনিপোলার পোলার আর বাইপোলারের যে আছে ইয়েটা আর কি, ডায়াগ্রাম গুলো ওইটা স্যার আমি বলতে পারবো আর কি। হ্যাঁ বলেন কি বলতে পারবেন বলেন। আচ্ছা ইউনিপোলারে হচ্ছে যে আপনার ইউনিপোলার বাইপোলার পোলার। ইউনিপোলার হচ্ছে যে প্রথমে হচ্ছে পোলার বলি স্যার, পোলার হচ্ছে যে পজিটিভও হবে নেগেটিভও হবে প্লাস জিরোতে থাকবে। আর ইউনিপোলারে যাবে হচ্ছে যে আপনার জিরো এবং পজিটিভ। আর বাইপোলারে হচ্ছে যে হবে বাইপোলারে স্যার মনে হয় পজিটিভ আর নেগেটিভ দুইটাই হবে এরকম কিছু। আচ্ছা এনামুল আপনি একটু দেখেন, ভুল হলে ঠিক করে দেন। জি স্যার ভুল স্যার। পোলারে হবে স্যার শুধু পজিটিভ, আর ইউনিপোলারে পজিটিভ নেগেটিভ দুই পাশে হবে। জিরো পজিটিভ নেগেটিভ হবে আর কি সম্ভবত। হ্যাঁ ওটা বাইপোলার, জিরো পজিটিভ নেগেটিভ। স্যার এখানে তো আবার আউলে যাচ্ছে, ইউনিপোলার তো শুধু একদিকে যাবে, ওটা তো শুধু পজিটিভ হবে। বাইপোলার দুইটা ঠিক করতে গিয়ে আরেকটু ভুল হয়ে গেছে আর কি। জি স্যার মানে স্যার একদিকে আর কি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আরো দুইজন নিয়ে আসি দেখি লাস্ট। আচ্ছা রতন পারভেজ 114 আইডি 14114। আচ্ছা উনিও কি অফিসে চলে গেছে কিনা? আনমিউট করেন শুনতে পেলে। আচ্ছা আজকে তো শনিবার, হ্যাঁ যাইতেই পারেন, ঠিক আছে। জি স্যার যাইতে পারে স্যার। তারপর হচ্ছে আব্দুল হালিম 9। জি স্যার। আর হচ্ছে রাজু মিয়া 203। জি স্যার। হ্যাঁ প্রথমে রাজু মিয়া আপনি কোশ্চেন করেন একটা। স্যার আমার কোশ্চেন হচ্ছে লাইন কোডিং, এটা একটু বলেন। এর আগে তো বললো কিন্তু উত্তরটা দিতে পারেনি। লাইন কোডিংটা হলো ডেফিনেশনটা ট্রান্সমিশন করব, সেক্ষেত্রে আমরা হলো এটা স্যার আমি জিনিসটা ভালো ক্লিয়ার না, কোডিংটা আমি অবশ্য একবার প্রশ্ন করছিলাম কোডিং বিষয়ে। কাছাকাছি যাচ্ছিল আর কি, ট্রান্সমিশন ডিজিটাল ট্রান্সমিশনের জন্য এটা ইউজ করা হয়। ট্রান্সমিশনের জন্য যে আমরা যে উপযোগী বা ল্যাঙ্গুয়েজ দরকার সেরকম আমরা আর কি তৈরি করে নেই আর কি, এইরকম আর কি বিষয়টা। আমি ভালো ক্লিয়ার না এখন কোডিং জিনিস। আমি একটু হেল্প করে দিচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশনের জন্য আমরা হচ্ছে লাইন কোডিংটা ইউজ করি, যেন আমাদের এরর ডিটেকশন করা যায় আর কি, বা কোনো এরর যেন না থাকে, অ্যাকিউরেসিটা যেন ভালো হয়, এই জন্য আর কি। আচ্ছা এখন আপনি কোশ্চেন করেন অন্য আরেকটা। জি বাইপোলারে নন রিটার্নের ক্ষেত্রে যে সিকোয়েন্স বা পোলার বা রিটার্ন বা নন রিটার্নের জন্য যে আমরা বাইপোলারে কি সিকোয়েন্স অনুসরণ করব, 1 এর বা 0 কোনটা আমরা অনুসরণ করব, সেই প্রসেসটা একটু যদি বলেন। বাইপোলারে আমরা কোন সিকোয়েন্স অনুসারে নন রিটার্নের হবে। হ্যাঁ এটা নেগেটিভ আর পজিটিভ, এটা বাইপোলারে একটু কোশ্চেন দেখুন। বাইপোলারে আমরা কোন ডিজিট অনুসারে আমরা করব এই আউটপুট, এটা হচ্ছে 0 না বাইপোলারের ক্ষেত্রে। হ্যাঁ সেটা বলেন। এটা নেগেটিভ পজিটিভ দুটোই হবে। হ্যাঁ অন থাকলে হবে হচ্ছে নন রিটার্নের ক্ষেত্রে অনটা সম্পূর্ণ করবে, তারপরে জিরোর ক্ষেত্রে জিরোটাও সম্পূর্ণ হবে। আর রিটার্নের ক্ষেত্রে অনটা সম্পূর্ণ না করেই আগেই হচ্ছে জিরোতে চলে যাবে। সেটা ঠিক আছে, কিন্তু বাইপোলারে আমরা আসলে কোনটাকে রেফারেন্স ধরে কাজ করব, জিরো কে না? আপনি একটু বলে দেন। হ্যাঁ
আচ্ছা, এটা মূলত হবে আমরা যে 0101 আমাকে প্রথমে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্রথম 1 এর ক্ষেত্রে পজিটিভ ধরবো, দ্বিতীয় 1 এর ক্ষেত্রে নেগেটিভে যাবে, আবার তৃতীয় 1 এর হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ। পজিটিভ যাবে, আবার চতুর্থ 1 এর জন্য নেগেটিভে আসবে। আমরা সবসময় 1 কে ফলো করে পরবর্তী সিকোয়েন্স গুলো আগাবো। এটা হলো মূলত 1 কে আমাকে ফলো রাখতে হবে। আমি আরেকটু অ্যাড করে দেই যে 0 যদি থাকে তাহলে এটা সবসময় 0ই থাকবে। হ্যাঁ, 0 আমরা দেখবো হচ্ছে মেইনলি 1টা, হ্যাঁ, প্রথম 1 এর জন্য পজিটিভ, পরের 1 এর জন্য নেগেটিভ, আবার পরেরটার জন্য পজিটিভ, আবার নেগেটিভ, এইভাবে চলতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ই করেন, আনমিউট করে দেন, মিউট করে দেন। আচ্ছা তাইলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আমি আপনাদের ম্যাথের যে শীটটা ওইটা আপলোড দিয়ে দেবো। সবাই হচ্ছে চেষ্টা করবেন প্রত্যেকটা ম্যাথ একবার করে করার জন্য। একবার করলেই মনে হয় পারবেন, চেষ্টা করবেন। হ্যাঁ বলেন স্যার, আমাদের যাদের প্রেজেন্টেশন বাকি ছিল এটা কি করবেন স্যার? ওইটা তো আপনি কোথায় ছিলেন এতক্ষণ ধরে? বললাম যে স্যার আমি ওই রাস্তা ছিলাম, হাঁটতে হাঁটতে জয়েন আপনি করছি। সিআর এর সাথে কন্টাক্ট করে নিন, সিআর এর সাথে কন্টাক্ট করে নিন, সিআর এর সাথে কথা বলে নিন। লেট হয়েছিল। জি স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন আর ম্যাথগুলো করে নেবেন, আমি আপলোড দিয়ে দিব একটু পরেই। ওকে স্যার, ওকে, ভালো থাকবেন। জি স্যার।